সালামু আলাইকুম সবাইকে। নামাজের জন্য একটু দেরি হলো 10 মিনিট। আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। আমাকে একটু অবশ্যই কমেন্টে জানায়েন আপনারা কে কোথা থেকে আছেন এবং আমরা তারপর তাড়াতাড়ি দ্রুত হচ্ছে যে ক্লাসটা শুরু করে দিব। আশা করি আপনাদের সবার অনেক উপকার হবে আজকের ক্লাসটার মাধ্যমে। একটা ক্লাসেই আমি আপনাদের 2 ঘন্টার মধ্যে পুরো এন্টায়ার হচ্ছে যে চ্যাপ্টার 10 টাকে রিভাইজ করাই দিব এবং চ্যাপ্টার 10 থেকে কি প্রশ্ন আসে, কি ইম্পর্টেন্ট আমি সবই দেখাই দিব, ডোন্ট ওয়ারি। ইয়ামিন ভাই, আমার আইপ্যাডটা দিয়ে যান। আমার আইপ্যাডটা আছে এখানে, ব্যাগে আছে। সো আমরা হচ্ছে ডিটেইলে সবকিছু পড়বো, যা যা দরকার যা যা দরকার না, এবং আশা করি আপনাদের সবার হচ্ছে আজকে উপকার হবে। আমি একটু সবাইকে হচ্ছে যে আগে ক্লাসটা হচ্ছে যে শেয়ার দিয়ে নিই এবং হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি সেগুলো সব ব্যাখ্যা করে নিই, তারপরে না হয় আমরা স্টার্ট করবো, ঠিক আছে? একটু কমেন্টটাকে সব কিছু দেরি হলো 10 মিনিট। টপ ফ্যান দিস, ওকে টপ ফ্যানস। ধর একটু আমি এসএসসি গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নিই। আচ্ছা, এখানে দিয়ে রেখেছি। আরেকটা আছে এসএসসি, আরেকটা গ্রুপ, অনেকগুলো তো আমি জাস্ট হচ্ছে যে দিয়ে রাখি। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। ওকে, আই গেস সবাই এসেছে। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আমরা স্টার্ট করি। একটু সবাই আমাকে জানাই দেন আপনারা কে কোথা থেকে আছেন এবং আপনারা কি চ্যাপ্টারটা আগে পড়েছেন কিনা সেটা অবশ্যই জানাই দিবেন, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনারা আগে থেকে পড়ে না থাকেন তাহলে আজকে ক্লাসটাতে আসলে আপনারা অনেক কিছু শিখবেন নতুন। যদি আগেও পড়ে থাকেন সেটা অনেক কিছু শিখবেন। আশা করছি ইন বোথ কেসেস আই ক্যান লাইক টিচ ইউ আ লট, এবং আপনার এটা খুবই হচ্ছে যে আশা কিছু হবে। ওকে, আমরা এভরিওয়ান দিয়ে দিয়েছি। আরেকটা দেওয়া লাগবে হচ্ছে যে এসএসসি 28 গ্রুপটাতে। 28 বাচ্চা কাচ্চারাও দেখুক, নতুন বাচ্চা কাচ্চা যারা আছে। আমাদের ইউটিউব থেকে যাওয়া উচিত ছিল, যাই হোক প্যারা নেই, পরের বার যাবো নি। আচ্ছা, প্রতিজ্ঞা গ্রুপটাতে দেওয়া লাগবে, প্রতিজ্ঞা। ওকে, ডান। আমাদের মোটামুটি হচ্ছে যে সব ধরনের হচ্ছে যে মানে শেয়ারিং টেয়ারিং ডান। আমরা স্টার্ট করি। সো আজকে আমরা মূলত হচ্ছে যে চ্যাপ্টার 10টা স্টার্ট করবো। চ্যাপ্টার 10 পড়ার আগে আপনাদের যা যা প্রশ্ন সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি। ভাইয়া আপনাদের পেইড কোর্সের দাম কত? আগেও পড়েছি। আচ্ছা, এগুলো সব আমি বলছি, ডিরেক্টলি বলে দিচ্ছি। অনেকে ক্লাস করে না, আগে পরে সেটাও বলছে। আমি প্রত্যেকটা কমেন্টও পড়ছি এবং আপনাদের সাথে হচ্ছে ইন্টারাক্টও করছি। প্রথমে আমি চলে আসি আপনাদের এই ফ্রি কোর্সের ব্যাপারে। এসএসসি 26-এর জন্য এবার আমি ফ্রি কোর্স দিচ্ছি এবং এই ফ্রি কোর্সটাতে টেকনিক্যালি আপনাদের জন্য হচ্ছে যে 3 ধাপের ক্লাস থাকছে। একটা থাকবে হচ্ছে যে আপনাদের এই যে কম্প্যাক্ট সিরিজের ক্লাস, একটা থাকবে টপ 100 এমসিকিউ, একটা থাকবে টপ 10 সিকিউ। ক্লাসে এনরোল করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে যে এই যে আমাদের প্রতিজ্ঞা.com এ যদি চলে যান তাহলে আপনি সুন্দর মতো, আমার কোথায় চলে আসছি, সরি ড্যাশবোর্ডে চলে আসছি। আচ্ছা, আমি এখান থেকে আবার দেখাচ্ছি প্রতিজ্ঞা থেকে। আমি প্রতিজ্ঞায় চলে যাব, প্রতিজ্ঞাতে চলে যাব। যাওয়ার পরে ভাইয়া আপনারা সুন্দর মতো কোর্সেতে যাবেন। যাওয়ার পরে এসএসসি 26 লিখে সার্চ দিলে এখানে দেখবেন একটা ফ্রি কোর্স দেওয়া আছে। হ্যাঁ, ফ্রি কোর্স আপনি এনরোল নাওতে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে যে আপনি দেখবেন কম্প্যাক্ট সিরিজের ক্লাস দেওয়া থাকবে, টপ 100 এমসিকিউ, টপ 10 সিকিউ। এখান থেকে আপনি এনরোল করে ফেলতে পারবেন। এবং আপনাদের প্রত্যেকের জন্য আমরা একটা ফ্রি এক্সাম ব্যাচ রেখেছি, যে ফ্রি এক্সাম ব্যাচে আপনারা যারা প্রতি সপ্তাহে হচ্ছে যে টপ করবেন তাদের সবাইকে কিন্তু আমরা এই যে আপনাদের যে সকল বই আপনারা অর্ডার করেন, যদি কারো আগে থেকে অর্ডার থেকে আমাকে বলবেন, আমি অন্য বই পাঠিয়ে দিব। এই যে বইগুলো আপনারা ফ্রি পাবেন, ঠিক আছে? এসএসসি যত বই আছে আপনারা সবাই ফ্রিতে নিতে পারবেন যদি আপনারা টপ করেন। আর এসএসসি 27 এবং 28-এর জন্য ফ্রি লেকচারগুলো জানুয়ারি মাসে আসবে। জানুয়ারি মাসে ফ্রিতে আমরা ক্লাস নিব, ডোন্ট ওয়ারি। এখানে তো আমার আবার নোট রিভিউ কন্টেস্ট থাকবে, সব থাকবে। বাট আপাতত 26 ব্যাচে ভাই আপুদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তারা এটা দরকার বেশি। 27-এ বাচ্চারাও করতে পারো, কারণ তোমাদেরও এসএসসির এই চ্যাপ্টার 10 সামনে থাকবে। সো তোমরা করে রাখতে পারো আগে থেকে, তোমাদের জন্য উপকার হবে। আর যারা 26 আছে তারা তো করবাই, কারণ তোমাদের করতেই হবে। প্রথমে চলে আসি আমরা স্থির তরিতে চলে আসি। অনেকে বলছে কোর্সের প্রাইস বেশি হয়ে যাবে। আমাদের কোর্সের প্রাইস কিন্তু 2 বছর ব্যাপী, লাইক ফেজ 1 ফেজ 2 মিলে কিন্তু আমরা পরের মানে বছরের ক্লাস 10-এর হচ্ছে যে এপ্রিল পর্যন্ত কোর্সের প্রাইস। অন্য সব প্ল্যাটফর্মে যে তোমার 10-12 হাজার টাকা নিচ্ছে সেটা কিন্তু 1 বছরের প্রাইস। তো সেই হিসাব করলে আমাদের প্রাইসিং ঠিকই আছে। এবং তাও এবার আমরা জুমে ক্লাস নিব। আমরা কিন্তু সবসময় এটা করি, জুমে ক্লাস নিই। এবং আমরা কিন্তু আরেকটা কাজ করি তোমাদের জন্য, সেটা হচ্ছে জুমের ক্লাসের পাশাপাশি এবার আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে যে আমরা এক্সাম রাখবো। আমাদের আলাদা একটা এক্সামের জন্য হচ্ছে অ্যাপই বানানো হয়েছে। এগুলো সব ডিটেইলে আসবে ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। আসেন আমরা হচ্ছে যে একটা একটা করে আগাই। ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যাডভান্স টপিক ম্যাথ সবই করাইতে।
প্রথমে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। ভাইয়া আমি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন মিলাই পড়াবো, আমরা পড়াচ্ছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ভাইয়া স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথমে জিনিসটা আমাকে জানা দরকার স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ার জন্য, সেটা হচ্ছে এই আইডিয়াটা। আমরা জানি যে কোনো ম্যাটার বা যে কোনো পদার্থের জন্য আসলে তিনটা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য আছে বাচ্চা? কি বললাম আমরা? তিনটা বৈশিষ্ট্য আছে। আমরা এখানে লিখবো যে পদার্থ বা যে কোনো ম্যাটারের হওয়ার জন্য আমাদের এখানে কয়েকটা বৈশিষ্ট্য দরকার। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য, যে কোনো একটা পদার্থ বা ম্যাটারের ভর বা ম্যাস থাকবে। পদার্থ বা ম্যাটারে কি থাকবে? ভর বা ম্যাস থাকবে। ভাইয়া পদার্থ হওয়ার জন্য তার অবশ্যই আয়তন থাকবে। কি থাকবে? আয়তন বা ভলিউম থাকবে। ভাইয়া শুধু সেটাই না, তার একই সাথে থাকবে জড়তা বা ইনারশিয়া। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তার বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার ক্ষমতা। আর যে কোনো এই যে আমাদের পদার্থের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার একটা ক্ষমতা আছে, এটা মূলত আধানের কারণে থাকে। দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। তোমাদের এখন নোট করার দরকার নেই, খাতা কলম নিয়ে বসো, যেহেতু আমি স্লাইডটা দিয়ে দেবো তখন আরামে নোট করতে পারবা। আমি একটু ফাস্ট পড়াবো যেহেতু হচ্ছে রিভিশন ক্লাস অফ কোর্স, বাট যখনই তুমি যদি কোনো কিছু নোট করতে না পারো, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই, তুমি পরে আস্তে ধীরে নোট করতে পারবা। ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের বেসিক। এখন ভাইয়া এই যে আমাদের এই আধানটা যে আছে, আমাদের প্রত্যেকটা পদার্থের মধ্যে আধান থাকে, এই আধানের কাজই হচ্ছে যে আমাদের মধ্যে এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা, বা আমরা বলতে পারি আমাদের মধ্যে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের একটা পরিস্থিতি তৈরি করা। এই যে আমাদের এখন আধানটা আছে, এই আধানটা আমাদের প্রত্যেকটা পদার্থের ইন্ট্রিনসিক বৈশিষ্ট্য। ইন্ট্রিনসিক মানে যেটা আমাদের প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা হচ্ছে পদার্থের মধ্যে সবসময় এটা থাকবেই। এখন আমরা কখন কোন একটা বস্তুকে চার্জিত বলবো, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, বস্তু কখন চার্জিত? কি বলবো? বস্তু কখন চার্জিত? বস্তু কখন চার্জিত? when is an object charged? ভাইয়া সাধারণত এই জায়গায় আমাদের একটা কমন মিসকনসেপশন আছে, আমরা ভাবি কি আধান থাকলেই চার্জিত। না, আধান থাকলে সে চার্জ নিরপেক্ষ হইতে পারে। চার্জিত হওয়ার অর্থ হচ্ছে, অলওয়েজ মাথায় রাখবেন, চার্জ স্টেট, এটার মানে হচ্ছে ইমব্যালেন্স অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন। কি বললাম? ইমব্যালেন্স অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন। যদি আমাদের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যার মধ্যে ইমব্যালেন্স থাকে, অর্থাৎ সমপরিমাণ না থাকে, তখন আমরা দেখি যে কোন একটা বস্তুর মধ্যে কি চার্জিত অবস্থা দেখা যাচ্ছে। যেমন ইলেকট্রন মনে করো বেশি আছে, প্রোটন কম আছে, তাইলে কি তখন হচ্ছে যে আমাদের এটা নেগেটিভলি চার্জ। যদি প্রোটন বেশি থাকে, ইলেকট্রন কম থাকে, পজিটিভলি চার্জ। এইভাবে আমরা চার্জিত বস্তুর ব্যাখ্যা দিই। সবাইকে এতটুকু বেসিক বুঝতে পেরেছি? পেইড কোর্সের দাম কত? শুধুমাত্র ফিজিক্স এন্টায়ার হচ্ছে যে 9-10 ফিজিক্স পরের বছর এপ্রিল পর্যন্ত হচ্ছে যে 4,000 টাকা। আর যেটা রেকর্ডেড কোর্স এটা 1500 টাকা। আর হচ্ছে যে শুধুমাত্র ক্লাস 10-এর 10 থেকে 13 চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে যে 1,000 টাকা। ওকে, আমরা আগাই। এসএসসি 26-এর তো ফ্রি, এসএসসি 26-এর তো কোনো টাকাই নিচ্ছি না। তোমরা তো তারপরেও কেমন করছো? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো স্লাইড, সমস্যা নেই। তাহলে আসেন ভাই, আমরা যদি সব এতটুকু বুঝতে পারি, আমরা চলে যাই হচ্ছে যে চার্জ কাকে বলে। চার্জের জন্য তাহলে আমরা আধান বা চার্জের একটা সংজ্ঞা শিখে ফেলি। সবাই লেখেন, চার্জ বা আধানের হচ্ছে যে, তাহলে আমরা বেসিক শিখবো, পদার্থের একটি, লিখে ফেলি, পদার্থের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য। পদার্থের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য। বাচ্চারা আপনাদের যাদের কোর্স রিলেটেড কোয়েশ্চেন, তারা আমাকে লাইভে না করে আপনারা ইনবক্স করেন, ইনবক্সে দিয়ে দিবে। হ্যাঁ, আমরা আপাতত জাস্ট পড়াশোনায় ফোকাস করি। পদার্থের একটি শনাক্তকারী বৈশিষ্ট্যকে আমরা কি বলছি? বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চার্জ, বা আমরা বলতে পারি চার্জ is an identifying characteristics. এখন এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনারা অনেক সময় খেয়াল করেন না। এতটুকু লিখলে আপনি পরীক্ষায় মার্কস পাবেন, বাট জেনারেলি আরেকটু কিছু কথা আছে। সে কথাটা হচ্ছে, লিখতে হবে পদার্থের শনাক্তকরণ বৈশিষ্ট্য যা তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। যা তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে।
which can create electric and magnetic field. তাহলে আমরা বললাম চার্জ হচ্ছে এমন একটা শনাক্তকারী বৈশিষ্ট্য যে কোন একটা পদার্থের মধ্যে কি করতে পারে, সেটা হচ্ছে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। সবাইকে এতটুকু বেসিক বুঝছি? ওকে ফাইন, সবাই এতটুকু বেসিক বুঝতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম কাকুন। এখন আমরা যদি চার্জের বেসিক বুঝি তাহলে ভাই মাথায় রাখবেন চার্জের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এখানে আমরা খুব সুন্দর মতো চার্জের হচ্ছে যে সংজ্ঞাটা দিয়ে রেখেছি স্লাইডের মধ্যে, যেন তোমরা বুঝতে পারো। তো চার্জের বৈশিষ্ট্যগুলো কি, চলো আমরা সেগুলো একটু দেখি। নাম্বার ওয়ান, চার্জ তো দুই প্রকার আমরা জানি, টু টাইপস। একটা হচ্ছে যে পজিটিভ, আর একটা চার্জ কি, নেগেটিভ। এখন এই আমাদের চার্জের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য বা চার্জের বেশ কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজের মধ্যে নাম্বার ওয়ান, যদি আমার সমধর্মী চার্জ থাকে তাহলে তারা একজন আরেকজনকে বিকর্ষণ করবে। যেমন যদি দুইটাই প্লাস থাকে তাহলে প্লাস প্লাস মিলে বিকর্ষণ করবে, দুইটা মাইনাস থাকে দুইটাই কি বিকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারি সিমিলার চার্জ অপোজ ইচ আদার। সিমিলার চার্জ অপোজ তো রিপালস ইচ আদার। রিপালস মানে কি, সে বিকর্ষণ করবে, রিপালস ইচ আদার। অন দি আদার হ্যান্ড ভাইয়া, যদি আমাদের বিপরীতধর্মী চার্জ হয়, আমরা জানি যে প্লাস আর মাইনাস একজন আরেকজনকে আকর্ষণ করে, এটা চার্জের বৈশিষ্ট্য, তাহলে বলবো অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, তারা একে অপরকে কি করে, আকর্ষণ করে। আবার একটি চার্জিত বস্তু একটা নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করতে পারে। এটা খুবই ট্রিকি একটা জিনিস, যে যদি আমাদের কখনো একটা বস্তু চার্জ দিতে হয় তার আরেকটা নিরপেক্ষ বস্তুকেও সে কি করতে পারে, আকর্ষণ বা আকর্ষণ করতে পারে। তো আমরা লিখবো a charged particle can at times attract neutral particle. ঠিক আছে। আর চার্জের একক তো কুলম্ব, তোমরা সবাই জানো, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। তাহলে আমরা চার্জের সব বেসিক বুঝলাম। এখন চার্জের আমরা বেসিক বুঝলে এই চ্যাপ্টারে আমরা কি আলোচনা করছি, স্থির তড়িৎ, তাই না? তো প্রশ্ন দাঁড়াবে স্থির এবং চল তড়িতের মধ্যে ডিফারেন্স কোথায়? স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কাজ হচ্ছে ও সাধারণত ততক্ষণ ইলেকট্রন নিয়ে আলোচনা করে যতক্ষণ ইলেকট্রন চুপচাপ বসে আছে। ও দাঁড়ায় লাফালাফি করলে কি হয়, সেটা চলতড়িৎ হয়ে যায়। তাহলে আমরা এখন জানি আলোচনা করবো, সেখানে ইলেকট্রন লাফালাফি করবে না, চুপচাপ এক জায়গায় বসে থাকবে। তাহলে দেখেন এই জায়গায় লেখাই আছে, অলরেডি আমি লিখেও দিয়েছি, যে স্থির তড়িৎ হচ্ছে কি, যেখানে হচ্ছে যে কোনো প্রক্রিয়ায় পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন আলাদা করা গেলে যে বিদ্যুৎ সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি, স্থির তড়িৎ। অর্থাৎ স্থির তড়িতের সংজ্ঞা কি হবে, if we can separate electron from any atom, then the electricity produced is called static electricity. কি বলবো বাচ্চা এটাকে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এইভাবে আমরা একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির হচ্ছে যে আমরা আইডিয়া হচ্ছে যে ব্যাখ্যা দিব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখছি? এক হচ্ছে আধান কি, আমরা বললাম আধান হচ্ছে প্রত্যেকটা পদার্থের ইন্ট্রিনসিক বৈশিষ্ট্য। আমরা এটাও বুঝলাম যে আধানের হচ্ছে যে বৈশিষ্ট্য তিনটা, একে অপরকে যদি আমাদের সমধর্মী চার্জ হয় বিকর্ষণ করবে, বিপরীত ধর্মী হলে আকর্ষণ করবে, আর অনেক সময় চার্জিত পার্টিকেল নিউট্রাল পার্টিকেলকে আকর্ষণ করতে পারে। আমরা আরো শিখলাম স্থির তড়িৎ আর চল তড়িতের মধ্যে ডিফারেন্স হচ্ছে, যদি আমরা একটা ইলেকট্রনকে আলাদা করে রাখি তাহলে সেটা হচ্ছে যে যতক্ষণ স্থির আছে ততক্ষণ সেটা স্থির তড়িৎ। দ্য মোমেন্ট এটাকে আমি একটা পরিবাহী তারের সাথে যুক্ত করে দিব, তখন এটা মুভ করা শুরু করলে সেটাকে আমরা কি বলবো, চল তড়িৎ বলবো। এবার আসেন সোজা জিনিস, এটা আই গেস সবাই না বোঝার কোনো কারণ নাই। এখন আমরা চলে যাব হচ্ছে বিন্দু আধানে। সো আপনারা একটু এখন আমাকে কমেন্টে জানাবেন হোয়াট ইজ পয়েন্ট চার্জ, হোয়াট ইজ বিন্দু আধান বা পয়েন্ট চার্জ। দেখি তো কমেন্টে জানান তো, মুখস্থ না, জাস্ট হচ্ছে আমাকে এমনি বলার চেষ্টা করবেন যে হোয়াট ইজ বিন্দু আধান বা পয়েন্ট চার্জ জিনিসটা কি, কত হচ্ছে যে আপনারা বুঝেন, বলেন। পয়েন্ট চার্জ কাকে বলে, এনিওয়ান? পয়েন্ট চার্জ মানে কি আদৌ বুঝেন কিনা আমি জানি না। আচ্ছা, মনে হয় না আপনারা পয়েন্ট চার্জ নিয়ে অত বেশি আলোচনা জানেন,
বিকজ আপনাদের কারো কাছে এখানে অ্যান্সার পাইনি। ওকে ফাইন, পয়েন্ট চার্জের ব্যাখ্যায় চলে আসি চলেন। তো পয়েন্ট চার্জ হচ্ছে, মনে করেন হচ্ছে যে আমি যখন কোনো একটা স্থির তড়িতের আলোচনা করছি, অনেক সময় আমরা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে সমস্ত চার্জ মানে আছে, আমরা এই ধরনের জিনিসটাকে ধরে নিই, যে আমরা ধরে নিই যে সব চার্জ একটা পার্টিকুলার বিন্দুতে আছে। এটা একটা ইমাজিনারি পয়েন্ট, বিকজ ইন রিয়েল লাইফ আপনি যদি কখনো কোনো একটা বস্তু চার্জিত করেন, তখন তো আপনার সেটা একটা পয়েন্টে থাকে না, এটা একটা ফিজিক্যাল বস্তু থাকে। যেমন মনে করেন এই কলমটাকে আমি কোনোভাবে চার্জিত করে ফেললাম, যদি এটা হবে না, প্লাস্টিক, বা চার্জিত করে ফেললাম, তাহলে কি এটা একটা, তখন আমার হচ্ছে যে একটা চার্জিত মানে বস্তু, এটার মধ্যে এমন একটা পয়েন্টে তো আর নাই। বাট আমরা আমাদের এখন ছোট মানুষ যেহেতু, সহজ হিসাব করার জন্য আমরা সাধারণত একটা নির্দিষ্ট বিন্দুতে সমস্ত চার্জ আছে এটা আমরা ধরে নিচ্ছি। এখন তুই বলতে পারো তাহলে ভাই আমরা রিয়েল লাইফের ম্যাথ কখন করবো? রিয়েল লাইফের ম্যাথে তো আসলে একটা বিন্দু থাকে না, একটা ফিজিক্যাল অবজেক্ট থাকে। ভাই ডোন্ট ওয়ারি, রিয়েল লাইফের ম্যাথ করার জন্য গাউসের সূত্র আছে। যখন আমরা গাউসের সূত্র পড়বো ইন্টারমিডিয়েটে উঠে, তখন তোমাকে কি বলে এটাকে লিমিট ইন্টিগ্রাল বা ক্লোজ সার্ফেস ইন্টিগ্রাল করাবো, তখন তুমি অনেক মজা পাবা, সমস্যা নেই। হ্যাঁ, এখন মারামারি করা লাগবে না, এখন রিয়েল লাইফের ম্যাথ করার কোনো দরকার। তোমার সাথে আমি অনেক রিয়েল লাইফের ম্যাথ করতে চাইতাম, তারপরে জায়গা মতো বুঝছো যে থাক ভাই রিয়েল লাইফ লাগবে, ইমাজিনারি ভালো। তো তোমাদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য আমরা ধরে নিচ্ছি যে জগতের সকল হচ্ছে যে চার্জ, আপাতত বিন্দু চার্জ, যে একটা নির্দিষ্ট পয়েন্টে আছে। তুমি খেয়াল করে দেখবা তোমাদের যত বইয়ে ম্যাথ থাকে সেখানে সব জায়গায় বলা হয় একটা গোলক বা হচ্ছে যে একটা কি স্ফিয়ার, কারণ একটা গোলকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গোলকের সমস্ত চার্জকে আমি একটা কেন্দ্রে আকারে চিন্তা করতে পারি। এই জন্য হচ্ছে আমার জন্য জিনিসটা সহজ, বুঝতে পারছি? তো আমরা কি বলবো, পয়েন্ট হচ্ছে যে মূলত পয়েন্ট চার্জ আমরা কেন এখন ইউজ করতেছি, যেন আমরা সহজে ম্যাথগুলোকে করতে পারি। তো আধান আহিত বস্তুর বাইরের পৃষ্ঠে অবস্থান করে একটি আহিত বস্তুর কাছে, এখানে অনেক ডিটেইলে বলা আছে, আমি তোমাকে সহজ ভাষায় বিন্দু আধানের সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি। লিখে ফেলেন বিন্দু আধান। বিন্দু আধানের সংজ্ঞাটা লিখে ফেলো। বিন্দু আধান হচ্ছে কোনো বস্তুর সমস্ত চার্জ একটি বিন্দুতে সমন্বিত আছে ধরে নেওয়া হলে ওই বিন্দুকে একটি বিন্দু আধান বলে। If all the charge is put in a point of an object, then it's called point charge. এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবকিছু রেখে আমরা পয়েন্ট চার্জ নিয়ে তো মারামারি কেন করছি, মানে কেন আমরা পয়েন্ট চার্জ নিয়ে হিসাব করব? কারণ হয়েছে যেটা বললাম, আমাদের যদি ফিজিক্যাল হচ্ছে যে কোনো একটা অবজেক্ট থাকে, সেই ফিজিক্যাল অবজেক্টের হচ্ছে যে কোনো একটা সমস্ত চার্জকে বের করার জন্য তখন আমাদেরকে লিমিট ইন্টিগ্রাল বের করতে হয়। সেই লিমিট ইন্টিগ্রাল হচ্ছে যে বিয়ে করাটা, মানে রিয়েল লাইফের প্রবলেম সলভ করা আসলে অনেক কঠিন। এই জন্য হচ্ছে যে আমাদের জিনিসটা সমস্যা। আমরা সবাই বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? বই যে মহাকাশ একটা ম্যাথ আছে এটা বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ডান, আমরা আগায় যাই। ফিসে কোর্স আছে, আপনি গেলেই পেয়ে যাবেন ভাইয়া, নাহলে হচ্ছে যে পেজ ইনবক্স করলেই হবে। ফাইন, এবার আসেন, আমাদের এতটুকু হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে যে তার পরবর্তী অংশে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে বিন্দু আধানের একটা বেসিক শিখলাম। এখন চলে আসেন পরিবাহীর প্রকারভেদে। লেখেন পরিবাহীর প্রকারভেদ। বা আমরা বলতে পারি টাইপস অফ হচ্ছে যে আমাদের কন্ডাক্টর, টাইপস অফ কন্ডাক্টর। তো আমরা জানি কন্ডাক্টর 3 প্রকার। কত প্রকার বাচ্চা? 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে ইনসুলেটর, বা যেটাকে আমরা বলি অপরিবাহী। এটার নাম কি? অপরিবাহী। অপরিবাহী মানে হচ্ছে এখানে কোনো ধরনের হচ্ছে যে আমাদের চার্জ হচ্ছে সে পরিবহন করে না। আচ্ছা, এখানে ছবিগুলো দেখা যাচ্ছে না, আসলে ক্যামেরা অ্যাপের নাম কি, বাড়ানো, এটাকে কি বলে? আচ্ছা, কিছু একটা বাড়ানো আছে যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে, এখানে ছবি আছে, তুমি স্লাইড দেখলে বুঝতে পারবা। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে অর্ধ পরিবাহী, আর কন্ডাক্টর হচ্ছে পরিবাহী।
তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন যে ভাইয়া এই যে আমাদের ইনসুলেটর আছে বা অপরিবাহী আছে, পরিবাহী আছে, আর হচ্ছে অর্ধপরিবাহী আছে, তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে অর্ধপরিবাহী যেটা, সেখানে আসলে হচ্ছে যে তড়িৎ যদি আমরা তাপ বাড়াই তাহলে কি আমাদের অর্ধপরিবাহীর হচ্ছে যে তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে নাকি কমে? কি মনে হয়, কি মনে হয় বলেন? অর্ধপরিবাহীর হচ্ছে যে তাপ বাড়ে নাকি কমে? বলেন দেখি, কমেন্টে বলেন। অর্ধবাড়িতে যদি হচ্ছে যে হ্যাঁ, কোনো আইডিয়া নাই, কারো অ্যান্সার নাই, আমি হচ্ছে জাস্ট ডিরেক্টলি বলে দিচ্ছি। সো অর্ধপরিবাহীর ক্ষেত্রে মাথায় রাখবা যদি আমাদের তাপ বাড়ে, তাপ বাড়লে সাধারণত কি হয় বাচ্চা? তাপ বাড়লে আমরা বলতে পারি হচ্ছে যে পরিবাহিতা বাড়ে। conductivity increases with increasing temperature। যত তাপ বাড়বে পরিবাহীর তাপও মানে পরিবাহিত হচ্ছে বাড়তে থাকবে। এটা অনেক সময় অবজেক্টিভে দেয়, যেন তোমাদের এটা অবশ্যই মাথায় থাকে, এটা সবসময় খেয়াল রাখবা। গেল, এতটুকু হয়েছে। এরপরে চলে আসেন আমাদের এবার একটা নতুন টপিক হলো চার্জের কোয়ান্টাইজেশন। একটু আমাকে বলেন তো আপনারা কে কে চার্জের কোয়ান্টাইজেশন টপিকটা পড়েছেন? একটু আমাকে জানেন কে কে চার্জের কোয়ান্টাইজেশন টপিকটা পড়েছেন বা কোয়ান্টায়ন টপিকটা পড়েছেন? এনিওয়ান জানেন চার্জের কোয়ান্টাইজেশন কি? হ্যাঁ, বাড়ে বাড়ে, আগেটাতে বাড়ে। আচ্ছা, চার্জের কোয়ান্টাইজেশন যারা জানেন না, আসেন আপনাকে ব্যাখ্যা দিই। মনে করেন আমাকে যদি বলা হয় যে আপনাকে একটা চার্জ তৈরি করতে হবে, সেই চার্জটা আপনি চাইলেও না সব ধরনের চার্জ বানাইতে পারবেন না। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন বাই ইট, হোয়াট ডু আই মিন বাই ইট? মনে করেন আপনি হচ্ছে যে একটা চার্জ বানাইতে চান, আপনি চার্জ বানানো মানেই হচ্ছে আসলে আপনি ইলেকট্রনকে আলাদা করবেন। আপনি জানেন ইলেকট্রন আর প্রোটনের ইমব্যালেন্সই হচ্ছে যে কি চার্জের মানে চার্জের মান। এখন প্রত্যেকটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা কত? আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জ। যদি একটা ইলেকট্রনের চার্জ হয় এই ভ্যালুটা, আপনি যদি এখন মনে করেন একটা ইলেকট্রনকে আলাদা করেন তাহলে এই চার্জ পাবেন। যদি আপনি দুইটা ইলেকট্রনকে আলাদা করেন তাহলে আপনি কত পাবেন? 2 ইন্টু এত। এখন আমি যদি আপনাকে বলি যে না, আমি এইটা না, বরং হচ্ছে আমি এমন একটা চার্জ চাই, কত চাচ্ছি? আপনি এরকম একটা ভ্যালু চাচ্ছেন 1.5 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, মানে একটা ইলেকট্রনের সাথে আমি আরো হাফ ইলেকট্রনকে যুক্ত করলে আমি এরকম একটা চার্জ পাবো 1.5। এখন ভাই আপনি একটা ইলেকট্রনকে তো কেটে অর্ধেক করতে পারেন না, ইলেকট্রন তো আর মনে করেন বার্গার না যে অর্ধেক করে খেয়ে ফেললেন। ইলেকট্রন তো ইলেকট্রনকে তো আলাদা করা যাচ্ছে না, মানে ভাঙা যাচ্ছে না। ইলেকট্রনকে যদি আপনি দুই ভাগ করতে না পারেন, তার মানে আপনি একটা ইলেকট্রনের চার্জ এটা, দুইটা ইলেকট্রনের চার্জ এটা, এদের মাঝখানে আর কোনো ধরনের চার্জ এই পৃথিবীতে সম্ভব না, কারণ ইলেকট্রন দিয়েই চার্জ হয়। এখন আপনি একটা ইলেকট্রনের চার্জ এত, দুইটা ইলেকট্রনের চার্জ এত, যদি আমার এখানে মাঝখানে এই ভ্যালুটা আমি চাই, তাহলে এই ভ্যালু হচ্ছে যে কোনো চার্জ পৃথিবীতে সম্ভব আমি বানাইতে পারবোই না, কারণ তার জন্য আমাকে ইলেকট্রনকে ভগ্নাংশে নিতে হবে বা কাটাকাটি করতে হবে। দ্যাটস নট পসিবল। এটাকে আমরা চার্জের কোয়ান্টাইজেশন বলছি। কোয়ান্টায়ন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, কোয়ান্টা শব্দের অর্থ নির্দিষ্ট। তো যখন আমি বলছি কোয়ান্টাইজেশন, এই থিওরিটা এটাই বলে যে পৃথিবীতে যত ধরনের চার্জ আছে তার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জের গুণিতকের সমান, বা all the charge in this world is a multiple of a significant charge। কোন চার্জ? ইলেকট্রনের চার্জ। গুণিতক মানে কি? ইলেকট্রনের গুণিতকের সমান, মানে ইলেকট্রন একটা হলে, দুইটা হলে, তিনটা হলে, চারটা হলে এগুলো সম্ভব। এদের মাঝখানে মাঝখানে যে চার্জগুলো আছে সেগুলো কোনোভাবেই পৃথিবীতে বানানো সম্ভব না। এই আইডিয়াটাকে আমরা বলছি চার্জের কোয়ান্টায়ন। আমরা কি বেসিক বুঝেছি? কারো কনফিউশন আছে? এটা হচ্ছে আমাদের চার্জের কোয়ান্টায়নের আইডিয়া। তাহলে সবাই চার্জের কোয়ান্টায়ন বুঝেছি। এখানে সুন্দর মতো আমি চার্জের কোয়ান্টায়নের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই এই সংজ্ঞাটা সুন্দর মতো এখান থেকে দেখে নেবেন। এই যে চার্জের কোয়ান্টায়নের সংজ্ঞাটা আমি দিয়েছি, ঠিক আছে? ইংলিশ ভার্সনদের জন্য আমি চার্জের সংজ্ঞা কোয়ান্টায়নটা দিচ্ছি, বাট তার আগে আমরা এখানে একটা ম্যাথ সলভ করব, যে তোমরা কতটা চার্জের কোয়ান্টায়ন নিয়ে আইডিয়াটা বুঝতে পারছো। দেখি ম্যাথটা লেখো সবাই। ম্যাথটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন, তার
আচ্ছা এখানে আমি কোয়েশ্চেন ম্যাথটা দিই, আচ্ছা ইংলিশ ভার্সনে আমি সংজ্ঞাটা উপরে লিখে দিই। তো লিখি আমরা ম্যাথ, সবাই লেখেন ম্যাথ। ম্যাথটা হচ্ছে 2 কুলম্ব চার্জ সম্ভব কি? ইজ 2 কুলম্ব চার্জ পসিবল? দেখি বের করেন তো, আমাকে কমেন্টে জানান যে আদৌ 2 কুলম্ব চার্জ কি সম্ভব কিনা। বলেন বলেন দেখি। 2 কুলম্ব চার্জ সম্ভব না, হাসান বলেছে 2 কুলম্ব চার্জ সম্ভব না। আর বাকিরা? হাসান বলেছে 2 কুলম্ব চার্জ এই পৃথিবীতে সম্ভব না। আচ্ছা বাকিরা বলতে বলতে আমি ইংলিশ ভার্সনের সংজ্ঞাটা লিখে দিই। চার্জ ইজ দি, সরি চার্জ বলতেছি, হ্যাঁ চার্জ ইজ দি হোল নাম্বার মাল্টিপল অফ ইলেকট্রন চার্জ। এটাই চার্জের কোয়ান্টাম। হ্যাঁ বলেন শুনি, পেরেছেন কেউ? না, সবাই বলছে যে নো, সম্ভব না। দেখেন এই জন্যই বলি যে আসলে পড়াশোনা তো ঠিক মতো করতেছেন না, কি পড়তেছেন আপনারাই জানেন। 2 কুলম্ব চার্জ সম্ভব কিনা ভাইয়া বের করব কিভাবে চার্জের কোয়ান্টাম? আমরা বলছি টোটাল চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। কি বলেছি? টোটাল চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে যদি আমাদের n হচ্ছে যে পূর্ণ সংখ্যা হয়, দিস ইজ আমার হোল নাম্বার, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, আর কিউ হচ্ছে আমার টোটাল চার্জ। তো আমাকে বেসিক্যালি বের করতে হবে যে আদৌ এটা সম্ভব কিনা। এখন সম্ভব কিনা মানে কি? সম্ভব কিনা এটা জানার জন্য আমাকে আসলে হচ্ছে যে ইলেকট্রনকে দিয়ে ভাগ করে দেখতে হবে যে আচ্ছা 2 কুলম্ব বানাইতে আমার কয়টা হচ্ছে ইলেকট্রন লাগে। তো আমি একটা কাজ করি, আমি এই জায়গায় এই যে হচ্ছে আমার লিখতেই পারি এখানে, তাহলে n = q বাই ইলেকট্রন। তাহলে আমার কিউ এর ভ্যালু হচ্ছে কত? বলছে 2 কুলম্ব, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে এত। তাহলে ভাই দেখেন তো আমাদের n এর ভ্যালু কত আসে? n এর ভ্যালু তাহলে আমাদের হচ্ছে যে এখানে চলে আসে হচ্ছে যে, একটু খেয়াল করলে পাবা 1.25 × 10⁻19। তাহলে কি ভাইয়া আমাদের কি n এর মান পূর্ণ সংখ্যা আসছে নাকি না? কারণ পূর্ণ সংখ্যা আসছে মানে হচ্ছে আমি পূর্ণ সংখ্যক ইলেকট্রন দিয়ে এটা বানাইতে পারবো। এর মান পূর্ণ সংখ্যা না আসে, যদি ভগ্নাংশ আসে বা ফ্র্যাকশন আসে, তার মানে হচ্ছে আমার ইলেকট্রন কাটাকাটি করতে হবে। সো সম্ভব কি সম্ভব না সেটা ডিপেন্ড করতেছে n এর মানটা পূর্ণ নাকি না। ইফ উই গেট আ হোল নাম্বার ইন n, তাহলে সেটা আমাদের সম্ভব। কারণ তোমাদের কি মনে হয় তাহলে অ্যান্সার দেখে এটা কি সম্ভব নাকি না? কি মনে হচ্ছে? বলো বলো বলো, সম্ভব নাকি না? আচ্ছা মনে হচ্ছে না যে আপনারা মানে ধরতে পারছেন, আপনারা তো বলছেন যে হবে না। ভাই এটা সম্ভব। দেখেন আমি এই সংখ্যাটাকে এইভাবে লিখে দিই। হ্যাঁ এখন মনে হচ্ছে সম্ভব, তাই না? তো বোকারা 1.25 × 10⁻17 আর হচ্ছে সরি 125 × 10⁻17 আর 1.25 × 10⁻19, এই দুটো সেম না? তো এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। পয়েন্ট দেখে ভাবতেছি এটা ভগ্নাংশ, পয়েন্ট থেকে ভাগলে ভগ্নাংশ হলে হবে? এটা পূর্ণ সংখ্যাই। তুমি যেটাকে প্রপারলি লেখো তাহলে কি আসবে? বিশাল বড় একটা পূর্ণ সংখ্যা আসবে। সবগুলো তো তোমার হচ্ছে লাস্টে 0 0 হয়ে যাবে, পয়েন্ট তো থাকবে না। এই জিনিসটা হচ্ছে যে সবাই ভুল করে, এই ভুলটা করাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাহলে আমরা কি বললাম ভাই? অবশ্যই সম্ভব হবে। কি হবে? অবশ্যই সম্ভব, মাস্ট পসিবল, মাস্ট, অবশ্যই সম্ভব। ওকে গুড, তারপরে আগাই। সম্ভব হলে আমরা পরেরটাতে যাব। এটা শেষ হলে ওকে গুড, এখন হচ্ছে সবাই বলছে সম্ভব না। তাহলে দেখি এটা করো তো, যেহেতু বললাই যে এটা সম্ভব, তাহলে এটা সম্ভব। দেখো তো 3 × 10⁻⁻19 কুলম্ব পসিবল? বের করো দেখি, আমাকে কমেন্টে জানাও। জানাও জানাও জানাও, কমেন্টে জানাও। আমার ফোনে চার্জ কমে গেছে, আমাকে এখন একটু আইপ্যাড থেকে তোমাদের কমেন্টগুলো দেখতে হবে। ফোনে চার্জ একদমই কমে গেছে।
বলেন বলেন দেখি কি বলছেন, আপনাদের উত্তর দেখি। স্যার একটা গোলকে চার্জ করে ডিস্ট্রিবিউট হবে। নো, ভেরি গুড। এবার হচ্ছে যে আপনাদের এটা ঠিক আছে। এটা কেন সম্ভব না ভাইয়া? কারণ আমরা জানি এন ইজ ইকাল টু কিউ বাই ইলেকট্রন। তো কিউ হচ্ছে আমাদের এত, এইটাকে যদি আমরা ইলেকট্রনের ভ্যালু দ্বারা ভাগ দেই তাহলে কি দেখেন একটা ভগ্নাংশ চলে আসছে। তাহলে এটা কি নট পসিবল। সবাই বেসিক বুঝছি? আশা করি সবার তাহলে হচ্ছে যে মাথায় ঢুকছে যে আসলে জিনিসটা কিভাবে ফাংশন করে। যদি সবাই যদি এটা মাথায় ঢুকে তাহলে আমরা পরবর্তী লেকচারে চলে যাবো ভাই, বা পরবর্তী অংশে চলে যাব। সবাই হেডিং দেন তড়িতাহিতকরণ। হেডিং দেন হচ্ছে তড়িতাহিতকরণ। আচ্ছা, আগে আমি হচ্ছে যে একটু বেসিকটা শিখাইনি, তারপরে হচ্ছে ধর্ষণের মাধ্যমে যাই। লেখেন তড়িতাহিতকরণ, ইলেকট্রিফিকেশন। মাথায় রাখবেন কোন একটা বস্তুকে তড়িতাহিত করার দুইটা উপায়। কয়টা উপায় বললাম বাচ্চা? দুইটা উপায়। একটা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন, আরেকটা হচ্ছে আবেশ বা ইন্ডাকশন। এবং এটা থেকে প্রশ্ন আসছে গত 24, 25, 23 তিনটা বছরই টানা হচ্ছে যে আমাদের এখান থেকে প্রশ্ন আসছে। এবং এখান থেকে প্রশ্ন আসার সময় আমরা কমন কিছু মিস্টেক্স প্রতি বছর হচ্ছে স্টুডেন্টদের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলোই আমরা এখন হচ্ছে যে প্রপারলি এখান থেকে ব্যাখ্যা দিব, যেন তোমাদের হচ্ছে কোনো ধরনের প্রবলেম না থাকে। আসেন আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে যে পুরো জিনিসটাকে হচ্ছে ব্যাখ্যা দিই। ওকে, ফার্স্ট অফ অল যদি আমরা হচ্ছে যে এই জায়গায় তড়িতাহিতকরণের হচ্ছে যে ব্যাখ্যাটায় যাই, তোমাদের বই থেকে আমি এটা দেখাই দিব, কারণ তোমাদের বইয়ের এই জায়গায় কয়েকটা স্পেসিফিক হচ্ছে যে এক্সাম্পল নতুন অ্যাড হয়েছে। সেই এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি, যেন তোমাদের কোনোভাবেই পরীক্ষায় ভুল না হয়। ওকে, দেখেন ফার্স্ট অফ অল তড়িতাহিতকরণের ক্ষেত্রে আমরা সেম শিখবো হচ্ছে যে ঘর্ষণ কি। তার আগে তড়িতাহিতকরণ মানে কি? হ্যাঁ, তড়িতাহিতকরণ মানে হচ্ছে, মাথায় রাখবেন, কোনো নিরপেক্ষ বস্তুকে চার্জিত করা। কোনো নিরপেক্ষ বস্তুকে চার্জিত করা, অর্থাৎ মনে করো কোনো একটা বস্তু সে চার্জ নিউট্রাল আছে, তুমি তাকে চার্জিত করবা। চার্জিং আ নিউট্রাল অবজেক্ট, চার্জিং আ নিউট্রাল অবজেক্ট। এখন এই চার্জিত বস্তুকে যখন আমরা মানে চার্জিত করব, তখন আমাদের এখানে কি ঘটনা ঘটবে চলেন আমরা দেখি। প্রথমে হচ্ছে ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি। ঘর্ষণ মাধ্যমে স্থির বিদ্যুৎ তৈরি হইলে আমরা ফার্স্ট অফ অল আগে একটা বস্তু ড্র করি। এই জায়গায় সবাই আমার সাথে এটা ড্র করবেন। এই হচ্ছে আমাদের বস্তু। ঠিক আছে, তো এই জায়গায় এটাকে আমরা বলছি হচ্ছে যে কাঁচ বা গ্লাস, আর এটা হচ্ছে আমাদের সিল্কের একটা কাপড়। কিসের কাপড় বললাম? সিল্কের একটা কাপড়। রিমেম্বার আমাদের এই জায়গায় কাঁচটা হবে পজিটিভ, আর যে সিল্কের কাপড়টা আছে, হ্যাঁ এই যে সিল্কের কাপড়, এটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ভাইয়া কেন কাঁচ পজিটিভ আর হচ্ছে যে সিল্কের কাপড়টা নেগেটিভ, এটার পিছনে ব্যাখ্যাটা আমরা বুঝি। আমি এখানে লিখে রাখি আগে কাঁচ, আফটার আমরা যদি এটাকে ঘষা দিই তাহলে কাঁচটা হয়ে যাবে আমাদের পজিটিভ, আর সিল্ক এই কাপড়টা হবে নেগেটিভ। মেইন রিজন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আমরা অলরেডি যারা কেমিস্ট্রি পড়েছি সেখানে আমরা তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা জানি। তড়িৎ ঋণাত্মকতার বেসিক আইডিয়া হচ্ছে ইলেকট্রন টানার প্রবণতা। ইলেকট্রন টানার প্রবণতা বা দ্য অ্যাবিলিটি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন। তো স্বাভাবিকভাবেই আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি। কনক্লুশনে আসতে পারি যে কাঁচের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? আমাদের এদিকে হচ্ছে যে সিল্কের থেকে তড়িৎ ঋণাত্মকতা থেকে কম। সিল্কের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা
কম, এই জন্য কাঁচ হয়ে গেছে পজিটিভ আর সিল্ক হয়ে গেছে কি বাচ্চা, নেগেটিভ। তাহলে আমরা এখানে লিখবো এই জায়গায় যে হচ্ছে যে আচ্ছা এটা গ্লাস ইলেকট্রোনেগেটিভিটি, গ্লাস ইলেকট্রোনেগেটিভিটি, আর এটা হচ্ছে সিল্কের ইলেকট্রোনেগেটিভিটি, সিল্ক ইলেকট্রোনেগেটিভিটি। গেল, এটা হচ্ছে যে আমাদের প্রথম জিনিস। ইনফ্যাক্ট যদি তোমরা হচ্ছে জিনিসটা বুঝতে চেষ্টা করো তাহলে আমরা মহাকর্ষ এরকম একটা এক্সপেরিমেন্ট দেখতে পেয়েছি। দাঁড়াও একটু দেখে নিত লাইভে কি কোনো সমস্যা হয়েছে। একটু দেখে নি লাইভে কি কোনো প্রবলেম হয়েছে কিনা। ও না, লাইভ তো চলছে। না না ঠিক আছে চলছে, সরি আমি সে খেয়াল করি নাই, ভাবছি লাইভে কোনো সমস্যা হয়েছে। ওকে ফাইন। তো আমাদের এরকম একটা এক্সপেরিমেন্ট আমরা অলরেডি দেখতে পাইছি। কোথায় দেখতে পাইছি দেখো, মনে করো হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে মহাকর্ষ বলের ক্ষেত্রে পড়ি তাহলে আমরা এই ধরনের একটা এক্সপেরিমেন্ট অলরেডি দেখতে পাইছি। যে মনে করো আমাদের এই জায়গায় এটা হচ্ছে প্লাস আছে এবং ঝুলানো আছে, তুমি এই জায়গায় আরেকটা প্লাস কি করবা, দণ্ড দিবা। আরেকটা প্লাস দণ্ড দিলে তুমি দেখতে পাবা সুন্দর মতো এই হচ্ছে যে আমাদের যে বস্তুটা আছে এটা একটা সময় পরে হচ্ছে যে একটা আরেকটাকে বিকর্ষণ করা শুরু করবে। তো এই ঘটনাটাই তোমাদের বইয়ে সুন্দর মতো দেওয়া আছে। এটা গেল একটা এক্সাম্পল। হাউএভার এখানে আরেকটা খুব সুন্দর অবজেক্টিভ আসে। সো যদি আমাদের এখানে এরকম কাঁচ আর সিল্ক না থেকে রাদার যদি প্লাস্টিক আর ফ্লানেল থাকতো, তো আমরা এখানে দিচ্ছি প্লাস্টিক অ্যান্ড ফ্লানেল, প্লাস্টিক অ্যান্ড ফ্লানেল। প্লাস্টিক আর ফ্লানেল থাকলে মাথায় রাখবা তখন প্লাস্টিকটা হবে তোমাদের এই জায়গায় নেগেটিভ আর ফ্লানেলের যে কাপড়টা থাকবে সেটা হবে পজিটিভ। এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে যে কোনটার ক্ষেত্রে কোনটা পজিটিভ আর কোনটার ক্ষেত্রে কোনটা কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে বেসিক গেল। এটার পরে আমরা চলে আসবো ভাইয়া তড়িৎ আবেশ কাকে বলে। আবেশটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমরা এখন আবেশটা পড়বো, আবেশ বা ইন্ডাকশন। এবং আবেশ থেকে প্রশ্ন যেহেতু প্রতিবার আসে তাহলে এটাকে একটু ভালোভাবে ভেঙে ভেঙে পড়বো, স্টেপ বাই স্টেপ পড়বো। 3 এবং 4 মার্কে যে প্রশ্নগুলো আসে সেটা আমরা দেখবো। আমাদের ঘর্ষণ থেকে সেরকম প্রশ্ন আসে বাট আবেশ থেকে প্রশ্নটা আসে। তো আমরা আবেশ থেকে প্রশ্নটা একটু ভালোভাবে হচ্ছে যে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, পজিটিভ চার্জে চার্জ দিতে হবে। দেখেন, যে পদ্ধতিতে কোনো চার্জহীন বস্তুকে আমরা টাচ করানোর ছাড়াই, কি বললাম, টাচ করানো ছাড়াই তার মধ্যে হচ্ছে যে আমরা চার্জের জন্ম দিতে পারবো, তাকে আমরা বলছি হচ্ছে একটা আবেশ। তাহলে এই জায়গায় আসলে আমাদের দিন শেষে কোনো ধরনের টাচ করা লাগতেছে না। যেমন একটু আগে আমরা ঘর্ষণের সময় টাচ করছি, আবেশে কোনো চার্জ মানে আমাকে টাচ করতে হচ্ছে না, আমি জাস্ট নর্মাল রেখে দিলেই হবে। যেমন তুমি যে চিরুনিতে যখন তুমি চুল আঁচড়াও তখন সেখানে চিরুনিতে চুল আঁচড়ানোর পরে ওইটাকে দিয়ে তুমি যখন হচ্ছে বিভিন্ন কাগজের টুকরাকে রেখে দাও, কাগজের টুকরার উপর দিয়ে চিরুনিটা এরকম ভাসালে দেখবা অটোমেটিক্যালি হচ্ছে যে ওই টুকরাগুলো চিরুনিতে লেগে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের কি আবেশ প্রক্রিয়ায় ঘটে। এখন প্রশ্ন হচ্ছে এই আবেশ প্রক্রিয়াটার কাজ কি, এটা কিভাবে ফাংশন করে। আমাদের এই জায়গায় খুব সুন্দর একটা প্রশ্ন আসছে বিগত কয়েক জায়গায় আমি দেখেছি। আমি সেই প্রশ্নটা তোমাদেরকে দেখাই দিই। প্রায় তোমাকে এই প্রশ্নটা করা হবে। প্রথম প্রশ্ন কি করা হবে, মনে করো তোমার কাছে দুইটা ধাতব গোলক আছে। হ্যাঁ, এটা একটা ধাতব গোলক, ভালো করে এটা বুঝছো। দুইটা ধাতব গোলক আছে, এই যে দুটো ধাতব গোলক আছে, ধাতব গোলকের মধ্যে তুমি একটা দণ্ড নিয়ে আসলা কাছাকাছি। এই দণ্ডটা সবগুলাই পজিটিভ। পজিটিভটা আনার পরে এখানে কি ঘটনা ঘটে এখন সেটা নিয়ে আলোচনা। সো লেখো দুটো ধাতব গোলক আবেশ প্রক্রিয়ায় চার্জিত করা। চার্জিং উইথ ইন্ডাকশন। এখানে দুই ধরনের প্রশ্ন হয়, এক হচ্ছে দণ্ডটা পজিটিভলি চার্জ, আর দণ্ডটা নেগেটিভলি চার্জ। আমি আপাতত দণ্ডটাকে পজিটিভলি চার্জ ধরে আগাচ্ছি। তো আমি কেস 1 দিলাম পজিটিভলি চার্জ।
দণ্ড বা স্টিক হচ্ছে পজিটিভলি চার্জ। হাউ ডাজ ইট ওয়ার্ক চলো দেখাই। সো ফার্স্ট অফ অল যখন আমরা এই দণ্ডর পজিটিভ চার্জকে এখানে দিলাম তখন দেখা গেল এমনি এই জায়গায় আগের থেকে সব প্লাস মাইনাস সমান পরিমাণে ছিল, এটা হচ্ছে ইকুয়াল প্লাস মাইনাস, দুইটাই চার্জ নিউট্রাল ছিল স্টেপ 1-এ। স্টেপ 2-তে যখন আমরা এটাকে আনবো, ও সরি এটা না, এভাবে না, স্টেপ 2-তে দেখা যাচ্ছে যখন আমি এটাকে হচ্ছে সুন্দর মতো চার্জিত করতেছি তখন যেহেতু ভাই এই জায়গায় প্লাস আছে তো প্লাসের জন্য সব মাইনাসগুলা এই সাইডে চলে আসবে, আর যত পজিটিভ চার্জ আছে তারা সবাই হচ্ছে এই সাইডে চলে যাবে। তাহলে কি হইলো, চার্জের সেপারেশন হইলো। তাহলে আমরা এখানে বলবো মাইনাস অ্যান্ড প্লাস চার্জ সেপারেশন। আমি আর কি শর্টকাটে লিখে দিচ্ছি, তুমি এটাকে ব্যাখ্যা করে লিখবা যে আবেশ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যখন ও কাছাকাছি চলে আসে দণ্ডটা, এই গোলকের মধ্যে সবগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ওই গোলকের মধ্যে সবগুলো কি পজিটিভ ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি কি করব, এরকম অবস্থায় রেখে কি করলাম, এরকম অবস্থায় রেখে 3 নাম্বার স্টেপে আমি হচ্ছে যে এদের দুজনের কাছ থেকে হঠাৎ করে দণ্ডটাকে সরায় নিব। কি করব, দণ্ডটাকে সরায় নিব। যখন এই দণ্ডটাকে সরায় নিচ্ছি তখন দেখা যাচ্ছে, যখন দণ্ডটাকে সরায় নিব তখন দেখা যাচ্ছে এই ইলেকট্রনগুলো এখন সব দিকে সুন্দরমতো ছড়া যাবে, প্লাসগুলো সব দিকে ছড়ায় যাবে এবং এইটা ফাইনালি একটা ফুললি নেগেটিভ গোলকে পরিণত হবে এবং এটা ফুললি একটা পজিটিভ গোলকে পরিণত হবে। বাস। তাহলে এইভাবে যখন আমি দণ্ডটাকে সরাই দিব, দণ্ড সরে গেলে ফুললি নেগেটিভ অ্যান্ড ফুললি পজিটিভ দুটো চার্জ, দুটো গোলক হবে। এইভাবে আমি হচ্ছে যে সুন্দর মতো যদি আমার দুটো ধাতব গোলক থাকে তাকে আবেশ প্রক্রিয়ার মাধ্যমে চার্জিত করে ফেললাম। এটা আমাদের বোর্ডে অলরেডি আসছে, বোর্ডে এইভাবে প্রশ্ন দিবে যে মনে করো তোমার কাছে দুটো ধাতব গোলক আছে, আমি সিকিউ সলভিং এ দেখাবো, ডোন্ট ওয়ারি, দুটো ধাতব গোলক লাগানো আছে, এখন তুমি হচ্ছে সুন্দর মতো একটা দণ্ড নিয়ে আসছো, তো পজিটিভ হলে কি এই সাইডে নেগেটিভ গুলো চলে আসবে, আর যদি নেগেটিভ দণ্ড দিতে তাহলে এই সাইডে সব পজিটিভ চলে আসতো, এই সাইডে সব নেগেটিভ চলে আসতো। দেন দুইটাকে আমরা একসাথে রাখছিলাম, আলাদা করে দিছে, আলাদা করে দেওয়ার পরে সুন্দর মতো হচ্ছে দুইটা এরকম পার্মানেন্টলি চার্জ হয়ে গেছে। লজিক বুঝতে পারছি? কারো প্রশ্ন আছে? কখন পজিটিভ কখন নেগেটিভ হবে? এমসিকিউ সাজেশন ভাই, এমসিকিউ সলভিং ক্লাস আসতেছে, ডোন্ট ওয়ারি, আপনাদেরকে অলরেডি রুটিন দেওয়া হয়েছে, আপনারা গ্রুপে জয়েন করেন, রুটিন দেওয়া আছে। আচ্ছা, যেটা বলছিলাম, প্লাস হবে কবে মাইনাস হবে এটা না বোঝার কিছু নাই ভাইয়া। যদি এটা প্লাস হয় তাহলে কি নেগেটিভ গুলো চার্জ মানে আকর্ষিত হবে, তাহলে নেগেটিভ গুলো এই সাইডে চলে আসবে আর এই সাইডে পজিটিভ আসবে। আর যদি আমি নেগেটিভ দণ্ড নিতাম তাহলে উল্টাটা হয়ে যেত। সোজা জিনিস, এখানে আসলে না বোঝার কোনো রিজনই নাই। এখন তোমাদের বইয়ে আরেকটা সিম্পল একটা মানে মজার কাজ করছে। মজার কাজটা হচ্ছে এবার বলছে যদি দুইটা ধাতব গোলক না হয় একটা ধাতব গোলক হয় তাহলে কি করবা। এই প্রশ্নটা খুবই মজার, চলো এটা দেখাই দিই তোমাকে। লেখো একটি ধাতব গোলক, একটি ধাতব গোলক, এটা আবার বইয়ে তোমাকে প্রপারলি ফুল অ্যান্সার দেয় নাই। ওয়ান হচ্ছে যে আমাদের কি মেটালিক গ্লোব, দুইটা একসাথে থাকলে এক কাহিনী, একটা থাকলে আলাদা কাহিনী। তো যদি আমাদের এরকম হয় তো আমি এখানে দুইটা ভাগে ভাগ করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। দাঁড়াও আমি একটা ড্যাশ তাই না নিই, এই যে আজকালকার বাচ্চাগুলো জানি কেমন হয়ে গেছে। আগে যখন আমরা ক্লাস নিতাম বা পড়াইতাম তখন মানে সম্বন্ধে শেখার ইচ্ছা ছিল। লাইভের শুরুতেই দেখলাম কয়েকজন এসে বলতেছে ভাই আপনি এটা হয় না, উমুক স্যার ভালো পড়ায়, খুবই অদ্ভুত লাগলো। মানে আমি কখনো এটা আসলে আমাদের সময় কখনো হইতে দেখি নাই। মানে আপনার যে কোনো একটা স্যারের ক্লাস পছন্দ হতেই পারে, নাই হইতে পারে, আপনি করবেন না। মানে আমি আসলে বুঝি না আপনাদের, মানে আমি এটাই বুঝি না যেগুলো করে আপনাদের কি লাভ হয়। আই হ্যাভ নো ফ্রিকিং ক্লু। যাই হোক সমস্যা নাই, বয়স কম, একসময় বয়স হবে তখন সবাই বুঝবে, বয়সের দোষ সব। যাই হোক আমরা হচ্ছে যে ছবিটা সুন্দর করে আগে ড্র করি। এটা গেল, এখানেও এটা গেল।
ফাইন, এবার দেখেন আমাদের এই জায়গায় প্লাস মাইনাস আছে এরকম, হ্যাঁ এখানেও সেম প্লাস মাইনাস আছে। ঘটনা এবার যেটা হবে স্টেপ ওয়ানে, হ্যাঁ স্টেপ ওয়ানে আমি এই বরাবর আনলাম, এটা এরকম একটা দণ্ড আমি নিয়ে আসছি। মনে করো দণ্ডটা পজিটিভলি চার্জ, ঠিক আছে আমি একবার পজিটিভ একবার নেগেটিভ দুটো দিয়ে দেখাচ্ছি। পজিটিভলি চার্জ হলে আমাদের পরবর্তী ঘটনাটা কিছুটা এরকম হবে। এটা স্টেপ ওয়ান, এটা হচ্ছে আমাদের স্টেপ টু। যখন আমি পজিটিভলি চার্জ করব তখন দেখা যাবে আমার সবগুলো হচ্ছে যে নাম কি ইলেকট্রন এই পাশে চলে আসছে, আর সবগুলো প্রোটন এই সাইডে চলে গেছে। প্রোটন না তো মানে প্লাস চার্জগুলো এই সাইডে চলে গেছে, সবগুলো নেগেটিভ চার্জ এখানে, প্লাস চার্জ এখানে। এখন মনে করো আমি চাই যে এই বস্তুটা পজিটিভলি চার্জ থাকুক। কি বললাম? আমি চাই যে বস্তুটা পজিটিভলি চার্জ থাকুক, ঠিক আছে? উদ্দেশ্য বা গোল হচ্ছে পজিটিভ চার্জ। যদি আমার উদ্দেশ্য হয় পজিটিভ চার্জ, তাহলে আমি সুন্দর মতো স্টেপ থ্রিতে আমি হচ্ছে যে এই সাইডে এটাকে আমি গ্রাউন্ডেড করে দিব। কি করে দিব? গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড মানে কি? আমরা জানি যে আমাদের যে পৃথিবী আছে সেটা হচ্ছে একটা বিভবের কি সাগর। এই বিভবের সাগরে যখন আমরা সুন্দরমতো এটাকে অ্যাটাচ করে দিই তখন সব ইলেকট্রন সুন্দরমতো হচ্ছে যে ওই মাটিতে চলে যায়। ইলেকট্রন যদি মাটিতে চলে যায় তাহলে তার কোনো ধরনের প্রবলেম নাই, কারণ ইলেকট্রন মাটিতে চলে গেলে আমাদের এই বাকি যে প্লাস চার্জগুলো আছে এগুলো সব দিকে ছড়ায় যাবে। তো ফাইনালি ইন আওয়ার লাস্ট স্টেজ আমরা দেখতে পাবো আচ্ছা যদি আমরা লাস্ট স্টেজে নিয়ে আসি, আচ্ছা আমরা লাস্ট স্টেজটা এখানে এঁকে দিই। এটা হচ্ছে নাম্বার 3 স্টেপ। ফোর্থ স্টেপে দেখা যাবে আমাদের এটা ফুললি একটা পজিটিভ চার্জ হয়ে গেছে। কারণ কি? কারণ এখানে সবগুলো ইলেকট্রন গ্রাউন্ডে চলে গেছে। এই যে আমি 4টা স্টেপ দেখাইছি, এই 4টা স্টেপই তোমাকে কিন্তু পরীক্ষায় একদম স্টেপ বাই স্টেপ লিখতে হবে। পরীক্ষা কিন্তু এটা বারবার আসে, আমি বারবার বলছি, ঠিক আছে? হ্যাঁ এসএসসি 28-এর জন্য হচ্ছে যে আমরা ডেমো ক্লাস নিব, কোনো সমস্যা নেই। ফাইন, এটা এতটুকু গেল। এরপরে চলে আসো হচ্ছে যে আমাদের এটার ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এটার ক্ষেত্রে আমরা এটাকে একটু এই পাশে নিয়ে যাই। এটার ক্ষেত্রে সেম ভাইয়া, আমরা যদি এখন এটাকে হচ্ছে যে এসএসসি 28 আমরা মানে ডেমো ক্লাসটা শুরু করবো জানুয়ারিতে, কারণ এখন সবার হচ্ছে বৃত্তি পরীক্ষা আছে, তো একবারে জানুয়ারিতে স্টার্ট করব, এখন স্টার্ট করব না। ওকে দেখো এই জায়গায়, সো যদি আমরা এখন এটাকে যদি নেগেটিভলি চার্জ কোনো একটা বস্তু দিয়ে আসতাম, তো সাপোজ আমরা এটাকে এরকম করে নিব, আমরা এখন যদি এটাকে নেগেটিভ চার্জ একটা হচ্ছে যে দণ্ড দিয়ে এরকম কাছে নিই, এই যে নেগেটিভ চার্জ, তাহলে দেখা যাবে তার পরবর্তী স্টেপে, এটা হচ্ছে স্টেপ 1, তার পরবর্তী স্টেপে দেখা যাবে যে আমার সবগুলো এরকম অবস্থায় চলে আসছে, রাইট? এই যেটা এই স্টেপে সেকেন্ড স্টেপে এখানে চলে আসছে। যখন এরকম হইলো, যখন আমি নেগেটিভলি চার্জ আসলাম সব পজিটিভ এই সাইডে, সব নেগেটিভ এই সাইডে। এখন আমার গোল যদি হয়, আমার গোল মনে করো এইবার এটাকে, এর আগে পজিটিভলি চার্জ করছে এবার নেগেটিভলি চার্জ করতে চাচ্ছি।
যেই চার্জ করতে চাই তাহলে তার অপোজিট সাইডকে আমার গ্রাউন্ডেড করতে হবে। অপোজিট সাইডে আমি কি করব, তার লাগাই সেটাকে গ্রাউন্ডেড করে দিব। মাটিতে সব হচ্ছে ইলেকট্রন চলে যাবে, ইলেকট্রন এসে সেটাকে কি করবে, নিরপেক্ষ করে দিবে। তাহলে এখন আমি যদি চাই নেগেটিভলি চার্জ করতে, তাহলে সুন্দর মতো স্টেপ 3-তে আমি এইটাকে নিয়ে স্টেপ 3-তে আমি এইটাকে হচ্ছে যে গ্রাউন্ডেড করে দিব। গ্রাউন্ডেড করে দিলে ফাইনালি এইটা আসবে আমার আউটপুট। এটা স্টেপ 3, এটা হচ্ছে আমার স্টেপ 4, যেখানে সবগুলো প্লাস যদি চলে যায় তাহলে সবগুলো ইলেকট্রন সুন্দর মতো এখানে চলে আসবে এবং ফাইনালি পুরো গোলকটা হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে গেছে। এই প্রশ্নটা আমাদের যেহেতু আসছে বোর্ডে, তাই আমি আশা করি যে আপনাদের হচ্ছে যে এটা একটু ভালোভাবে পড়া থাকবে, কারণ যদি আপনি ভালোভাবে না পড়েন তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে সুন্দর মতো আমাদের হচ্ছে যে এতটুকু ডান হইলো। আশা করি আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার ফোনটা চার্জ হয়েছে মিনওয়াইল, এখন আমি এখান থেকে আবার পড়াইতে পারবো, মানে আপনাদের কমেন্টগুলো দেখতে পারবো। ফাইন, ঠিক আছে। তাহলে আমরা বেসিক হচ্ছে যে শিখে ফেলছি যে আসলে আমাদের পজিটিভ চার্জ কিভাবে, নেগেটিভ চার্জ কিভাবে করতে হবে। যদি দুটা গোলক থাকে তাহলে এক ধরনের আহিতকরণ, একটা গোলক থাকলে এক ধরনের আহিতকরণ। তো দুই মেথডে যেন আপনারা পারেন। পরবর্তীতে আসেন ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। এটার আরেকটা বাংলা কি? ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র। আমরা এখন এই ইলেকট্রোস্কোপের প্রপার ব্যাখ্যা শিখব। ইলেকট্রোস্কোপ কাকে বলে? এমন একটা যন্ত্র যে কিনা হচ্ছে যে ইলেকট্রনের মানে আধানের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করতে পারে। কি বললাম? এমন একটা যন্ত্র যা কিনা আমাদের আধানের অস্তিত্ব প্রকৃতি নির্ণয় করতে পারে। আমরা বলতে পারি ইলেকট্রোস্কোপ is a type of machine which can identify state and nature of চার্জ। এটা হচ্ছে আমার ইলেকট্রোস্কোপের কাজ। না, পজিটিভ চার্জ মানে হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। পজিটিভ চার্জ মানে বেসিক্যালি বুঝে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। কারণ যেহেতু একটা মানে একটা বস্তুর উপরে তো ইলেকট্রনিক ঘোরাফেরা করে, সাধারণত একটা বস্তুর উপরে তো এরকম করে হচ্ছে যে প্রোটন তার ঘোরাফেরা করতে পারে না। সো পজিটিভ চার্জ মানে আসলে বোঝায় যে ওই জায়গায় ইলেকট্রন কম আছে, এতটুকুই বোঝায়। ঠিক আছে, ওকে ফাইন, এতটুকু গেল। এইবার যদি আমরা এটা বুঝতে পারি যে আমাদের এটা হচ্ছে ইলেকট্রোস্কোপ, এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রোস্কোপের কাজ কি বা তড়িৎবীক্ষণ যন্ত্র কি করে। তো তড়িৎবীক্ষণ যন্ত্র বোঝার জন্য আমরা আরেকবার, এখানে একটা তড়িৎবীক্ষণ যন্ত্র দেওয়া আছে, বাট আমি তড়িৎবীক্ষণ যন্ত্রটা আরেকবার সুন্দর করে আমার মতো করে ড্র করবো। সো আগে আমাদেরকে পুরো এন্টায়ার গঠনটা জানতে হবে। আমরা লিখি গঠন বা স্ট্রাকচার। তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন বা স্ট্রাকচার। তো গঠন বা স্ট্রাকচারের জন্য প্রথমে আমার দরকার একটা চাকতি। এটা হচ্ছে আমাদের একটা চাকতি। চাকতির পর এখানে হচ্ছে যে আমাদের আরেকটা এরকম থাকবে। দাঁড়াও, সুন্দর মতোই ড্র করি। ওমা কই গেল? আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, এবার গেল। আঁকার পরে আমরা হচ্ছে যে একটা সুন্দর হচ্ছে এখন একটা আমরা ড্র করব। সরি, এটা না, এই গেল অবস্থা। এই ড্র করা একটা পেইন আসলে, যদি আমি ড্রটা ঠিক মতো না করি তো তোমরা আবার বুঝবাও না, এটা একটা জ্বালাতন। এখন এটাকে না আবার কারুকার্য দিতে হবে। হ্যাঁ নাও, এবার ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের একটা ইলেকট্রোস্কোপ। এই তড়িৎবীক্ষণ যন্ত্রের মধ্যে এইটা সাধারণত ব্রাস ডিস্ক বলে। এটাকে কি বলা হয়? ব্রাস ডিস্ক। এটাকে আমরা বলি একটা ইনসুলেটর প্লাগ। কি বলি? ইনসুলেটর প্লাগ। এটা হচ্ছে আমাদের একটা
গ্লাস বোতল, একটা গ্লাসের বোতল থাকবে। এই জায়গায় এই যে আমাদের যে হচ্ছে যে এই জিনিসটা আছে সেটা আমাকে আমার মানে আরো নিচে টানতে হবে, নিচে টানি এটাকে, এটা হচ্ছে পিঙ্ক কালারে থাকলো, এবং এখানে থাকবে হচ্ছে একটা স্বর্ণের পাত বা একটা গোল্ড লিফ বলি এটাকে আমরা, হ্যাঁ, স্বর্ণের পাত বা গোল্ড লিফ, একটা গোল্ড লিফ থাকবে। এবং এখানে থাকবে হচ্ছে কর্পূর। কর্পূর কেন? কর্পূরের কাজ হচ্ছে, আমরা জানি কর্পূরকে বলা হয় নিরোধক বা পানি শোষী পদার্থ। তো কর্পূর হচ্ছে এই এনভায়রনমেন্টের মধ্যে যদি কোনো এক্সট্রা ওয়াটার মলিকিউল থাকে তাকে অ্যাবজর্ব করবে, যেন কোনো ধরনের বিক্রিয়ার সমস্যা না হয়। ঠিক আছে? আর এটাকে আমরা হচ্ছে সোনার পাত বা গোল্ড লিফ। অনেকে জিজ্ঞেস করে ভাই সোনার পাতই কেন? এটার কারণ হচ্ছে একটার ওজন কম, সেকেন্ডলি এটার মানে রিঅ্যাক্টিভিটি একটু কম, অর্থাৎ রিঅ্যাকশন রেট একটু কম। এই কারণে সাধারণত আমরা গোল্ড লিফ ইউজ করি। ঠিক আছে? আর এটা একটা ব্রাস রড, হ্যাঁ, এটা একটা ব্রাস রড। তাহলে আমরা মোটামুটি যা যা হচ্ছে যে গঠন দরকার সেটা আমরা জানতে পারছি। আমি সাধারণত যখন একাডেমিক ক্লাসে তখন প্রত্যেকটা আমরা ভেঙে ভেঙে লিখে দিই কোনটার দরকার কি কারণে। আপাতত আমাদের জানা দরকার, আমরা রিভিশন ক্লাসে জাস্ট হচ্ছে যে ডিরেক্ট ইম্পর্টেন্ট জায়গাটাতে যাব। এখন এই জায়গায় আমাদের দুটো কাজ, কয়টা কাজ বললাম? দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে যে আমি জানতে চাই যে আমার এইটার মাধ্যমে কিভাবে আমি আধানের অস্তিত্ব নির্ণয় করব। কি করব বললাম? অস্তিত্ব নির্ণয় করব। তো আমার প্রথম টাস্ক হচ্ছে অস্তিত্ব নির্ণয়ের নিয়ে কাজ করা। আসেন, অস্তিত্ব নির্ণয়, অস্তিত্ব নির্ণয়, বা আমরা বলতে পারি আইডেন্টিফাই এক্সিস্টেন্স, আইডেন্টিফাই এক্সিস্টেন্স। এখন বুঝবো কিভাবে যে আসলে হচ্ছে যে কোন একটা পদার্থের মধ্যে আদৌ সেটা চার্জিত নাকি না, এটা বোঝার উপায়টা কি? সো যদি আমাকে কখনো চার্জের অস্তিত্ব হচ্ছে যে জানতে হয়, তাহলে আমাকে মূলত হচ্ছে যে কি করতে হবে, আমাকে এই জায়গায় চার্জের অস্তিত্ব বের করার জন্য, আচ্ছা তার আগে কারো কি এটা নিয়ে প্রশ্ন আছে এতটুকু নিয়ে? আচ্ছা, না, এখনো কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, এই পার্টটুকু একটু ইম্পর্টেন্ট, এই পার্টটুকু ভালো করে বুঝুন, কারণ এখান থেকে দুটো প্রশ্ন আসে। এক, আধানের অস্তিত্ব নির্ণয় করার জন্য কি কি দরকার। সেকেন্ডলি আরেকটা প্রশ্ন আসে যে চার্জের প্রকৃতি নির্ণয় করার জন্য কেন আগের থেকে হচ্ছে যে ব্রাশ ডিস্কে চার্জিত থাকতে হবে। এই দুটা প্রশ্ন একটু ঝামেলা মার্কা, আগের থেকে না বুঝলে তোমার পারবা না। আসো তোমাকে বুঝাই। ফার্স্ট অফ অল কেস ওয়ান, মনে করো আমার যে ব্রাশ ডিস্কটা আছে, ঠিক আছে, আমরা কেস ওয়ান ধরছি। কেস ওয়ানে আমাদের ব্রাশ ডিস্ক, এই যে এখানে উপরে যে আমাদের পাতলা যে একটা ব্রাশের ডিস্ক আছে বা চাকতি আছে, সেটাকে আমরা ধরলাম নিউট্রাল। ভালো করে বুঝো, ব্রাশ ডিস্ককে আমরা কি বলছি? নিউট্রাল বলছি। এটা নিউট্রাল অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। যদি আমার ব্রাশ ডিস্কটা নিউট্রাল হয়, নিউট্রাল একটা ব্রাশ ডিস্কের মধ্যে মনে করো আমি যে অবজেক্টটা নিয়ে আসছি সেই অবজেক্টটা চার্জিত। অবজেক্টটা কি? চার্জিত। অবজেক্টটা চার্জিত হইলে আমাদের কনক্লুশনে কি দেখা যাবে? আমরা অবজারভেশনে দেখতে পাবো যে যদি আমাদের অবজেক্টটা মনে করো পজিটিভলি চার্জড হয়, তাহলে এই জায়গায় এই হচ্ছে যে সোনার পাত যে দুটো আছে তারাও পজিটিভলি চার্জ হবে। যদি দুটোর মধ্যে পজিটিভ চার্জ চলে আসে তাহলে কি? সোনার পাতে বিকর্ষণ হবে। আর যদি দুটোর মধ্যে নেগেটিভ চার্জ থাকে তাহলে কি? সোনার পাতে আবার বিকর্ষণ হবে। অর্থাৎ দিন শেষে আমার যদি ব্রাশ ডিস্ক আগে থেকে নিউট্রাল থাকে আর যদি আমার অবজেক্টটা চার্জিত হয়, তাহলে অবজারভেশনে দেখা যাবে আইদার সোনার পাত বা গোল্ড লিফ দুটি পজিটিভ বা নেগেটিভলি চার্জিত। উভয় ক্ষেত্রে বিকর্ষণে গ্যাপ বা ফাঁকা বৃদ্ধি পাবে। উভয় ক্ষেত্রে, এক ক্ষেত্রে না কিন্তু, উভয় ক্ষেত্রে এই দুটা কি পাবে? গ্যাপ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন বোথ কেসেস দ্য গ্যাপ ইনক্রিজেস। আচ্ছা ফাইন, তাহলে আমাদের প্রথম অবজারভেশন আমরা পেলাম যে যদি আমাদের ব্রাশ ডিস্কটা নিউট্রাল হয়, বস্তু চার্জিত হয়, তাহলে অটোমেটিক্যালি আমাদের এখানে গোল্ড লিফ দুটো কি হচ্ছে? বিকর্ষণের মাধ্যমে দেখাচ্ছে যে তারা চার্জিত। এখন যদি অবজারভেশন দেখতাম যে আসলে কোনো ধরনের, মানে এটা আমরা দেখতে পাইছি, ফাইন,
কেস টুতে কি হবে? কেস টুতে হচ্ছে দেখা যাচ্ছে, চলো আমরা দেখি কেস টু। তোমরা আমাকে এখন কমেন্টে জানাবে, হ্যাঁ আমি তোমাদেরকে কেস টু হচ্ছে কেস বলবো, তোমরা আমাকে কমেন্টে জানাবা। কেস টুতে দেখা যাচ্ছে আমার ব্রাশ ডিস্ক হচ্ছে নিউট্রাল। কি বললাম? আমার ব্রাশ ডিস্ক হচ্ছে নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ। আর ওইদিকে আমার যে অবজেক্ট, ও না সরি সরি, এটা তো আমি অলরেডি দেখলাম। হ্যাঁ, ব্রাশ ডিস্ক হচ্ছে এবার আমার নিউট্রাল এবং আমার অবজেক্ট ও হচ্ছে নিউট্রাল। ইন দ্যাট কেস আমরা কি দেখতে পাবো? ইন দ্যাট কেস আমাদের অবজারভেশনটা কি আসবে? দুইটা যদি নিউট্রাল হয় তাহলে আমরা কি দেখতে পাবো মানে ইন দ্য প্রসেস? বলেন তো দেখি, কমেন্টে জানান। যদি আমাদের দুটোই নিউট্রাল হয় তাহলে আমরা কমেন্টে কি দেখতে, মানে আমরা হচ্ছে যে অবজারভেশনে কি দেখতে পাবো এটা বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনাদের আইডিয়া ঠিক আছে কিনা। কি সক্রিয়তা কম হলে রেজাল্ট কি নিখুঁত হবে? সক্রিয়তা না, মানে হচ্ছে যে গোল্ড সাধারণত তোমার এমন একটা ম্যাটেরিয়াল যেটা অন্যের সাথে হচ্ছে সহজে রিয়াকশন করে না। সো মনে করো যে জেনারেলি যদি এখন তুমি একটা এরকম বোতলের মধ্যে রাখো, অফকোর্স হচ্ছে যে এয়ারের মধ্যে অনেক মলিকিউলস আছে যারা কিনা মানে এখানে বিক্রিয়া করতো, ওই বিক্রিয়াগুলো যেন না হয় এই জন্য হচ্ছে যে গোল্ডকে এভাবে রাখা। নো মুভমেন্ট, ভেরি গুড, ঠিক বলেছে। অবজারভেশন হচ্ছে যে ফাঁকা একই থাকবে, অর্থাৎ নো মুভমেন্ট, গ্যাপ সেম। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ওকে ফাইন, যেহেতু হচ্ছে আমাদের গ্যাপ সেম থাকে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি চার্জটা বস্তুটা নিউট্রাল। ফাইন, এরপরে চলে আসেন। আমরা আপনাকে কেস টুতে বললাম, সরি কেস থ্রিতে বললাম যে ভাই আমাদের যে ব্রাশ ডিস্ক সে হচ্ছে এবার চার্জড। সে কি এবার চার্জড। আর অবজেক্টটা কি এবার? সেও চার্জড, রাইট? ঠিক আছে, তাহলে যদি আমাদের সেটাই হয়ে থাকে তাহলে আসেন আমরা এটার ব্যাখ্যা বুঝি যে এটা কিভাবে ফাংশন করে। তাহলে আমরা সেখান থেকে দেখতে পাবো যে যদি আমাদের এবার ব্রাশ ডিস্ক চার্জ থাকে, অবজেক্টটাও চার্জ দিতে হয়, তাহলে অবজারভেশনে কি দেখা যাবে? অবজারভেশন সেম চার্জ হলে গ্যাপ বাড়বে, আর অপোজিট চার্জ হলে কি হবে? গ্যাপ কমবে। কারণ অপোজিট চার্জ হচ্ছে কি করবে? আকর্ষণ করে নিয়ে আসবে। মানে অপোজিট চার্জ তো তোমার মনে করো যে 2 কুলম ছিল, তুমি এখন মাইনাস নিয়ে আসছো, তাহলে ওই 2 কলমটা প্রশমিত হয়ে আস্তে আস্তে কাছে চলে আসবে। আর তুমি যদি আরো পজিটিভ চার্জ দাও তাহলে হচ্ছে তাদের মধ্যে গ্যাপ ইনক্রিজ করবে। সোজা জিনিস। এই যে আমরা এতগুলো জিনিসপত্র জানলাম, এখান থেকে এখন আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে আসলে আমরা কিভাবে হচ্ছে যে তাহলে চার্জের অস্তিত্বকে বুঝতে পারবো, যে আসলে চার্জ কিভাবে বোঝা যায়, যে আসলে চার্জ আছে নাকি না। চার্জের প্রকৃতি আমরা পরে যাচ্ছি, আগে অস্তিত্ব বুঝে নিই। এতটুকু তো আমরা বুঝছি। এখন দেখেন এই জায়গায় খুব সুন্দর একটা কথা বলা আছে। যদি আমাদের এই জায়গায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের ব্রাশ ডিস্ক নিরপেক্ষ থাকে, কোনো চার্জ না থাকে, তাহলে আমাদের সোনার পাতের কি ফাঁকটা যদি বৃদ্ধি পায়, তার মানে কি ফলাফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা চেঞ্জ আসছে। এরকম করে টোটাল আমাদের যতগুলো কেস সম্ভব আমি সবগুলো কেস এখানে লিখে দিছি। এখন এই কেসগুলো, কিছু কি প্রশ্ন আসছে কারো? কারো কি প্রশ্ন? কি জানি কি প্রশ্ন করছেন, খেয়াল করিনি। উমায়ের আল হাসান, ভাই আপনি আমার উত্তর একবারও পিক করেন না ভাই, আমি আর উত্তর দিব না। আচ্ছা না আসলে ঠিক আছে, তোমরা বাচ্চা মানুষ, তোমাদের এই ধরনের উদ্ভট ইগো থাকাটা নর্মাল। আমার মাঝে মধ্যে মাথায় রাখতে হবে যে আই এম নট আ কিড, ইউ আর আ কিড। ব্যাপার না ভাই, আমি খেয়াল করিনি, এটা হইতেই পারে, আমি পড়াচ্ছি, এটা নিয়ে এত প্যারা করার কিছু নাই। ম্যাচিওর বিহেভ করো। ফাইন, ব্রাশ ডিস্ক হচ্ছে এটা, সোনার পাতের ফাঁক এটা, ফলাফল এটা। ফাইন, যেটা বলছিলাম আমরা, তাহলে আমরা এইগুলো জিনিস বুঝতে পারলাম। এখান থেকে তাহলে আমরা ফাইনাল কনক্লুশনে কি আসতে পারি? কনক্লুশন হচ্ছে এটা, লেখেন কনক্লুশন। কনক্লুশন লিখে ফেলবেন বাচ্চা। চার্জের অস্তিত্ব আছে কিনা তা বোঝা যায়
সোনার পাত বা লিফ মুভ করলে, we can understand if there is a charge if the gold leaf moves. যদি তারা মুভ করে তাহলে বোঝা যায় যে না ঠিক আছে চার্জের অস্তিত্ব আছে। হাউএভার চার্জের অস্তিত্বের সাথে চার্জের প্রকৃতি বের করা যায় না। কেন চলো বুঝাই। তোমাকে এখন একটা ছক এঁকে দিব, তোমরা সেই ছক অনুযায়ী আমাকে বলবা যে আসলে হচ্ছে এখানে কি কি ঘটনা ঘটতে পারে, দেখবা একবারে বুঝে ফেলছো। এখন প্রশ্ন হচ্ছে সোনার পাতের ফাঁকা বৃদ্ধি বা হ্রাস পেলেই কি চার্জের অস্তিত্ব বোঝা যাবে? Is it possible to understand the existence of charge from the increase and decrease of gold leaf gap? That's the question. এখন আমি কোশ্চেনটা বোঝার চেষ্টা করব যে আদৌ এটা সম্ভব নাকি না। তো তোমাদেরকে আমি এখন একটা ছক দেখাবো, যে ছক দেখে তুমি মোটামুটি বুঝে ফেলবা যে আসলে সেটা সম্ভব নাকি না। তো চলো আমরা ছকটা ড্র করি, এবং এই ছকটার মাধ্যমে এখন তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবা হাউ ইট ওয়ার্কস। তো মনে করো তোমার এই জায়গায় ফার্স্ট অফ অল ব্রাশ ডিস্কটা হচ্ছে যে তোমার এখানে হচ্ছে কি আছে, আচ্ছা আরেকটা লাগবে আমার, ওয়েট আ সেক, ও সরি, এটা হচ্ছে ব্রাশ ডিস্ক। সো ধরে নাও এটা হচ্ছে আমাদের অবজেক্ট, হ্যাঁ, সো এটা হচ্ছে গ্যাপ, গোল্ড লিফ গ্যাপ। আর হচ্ছে আমাদের জায়গায় কি এটা রেজাল্ট, যে আমাদের অবজেক্টটাকে আদৌ পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ। তো ধরে নাও প্রথমে যে ব্রাশ ডিস্কটা আছে সেটা নিউট্রাল অবস্থায় আছে। কি অবস্থায় আছে বাচ্চা? নিউট্রাল। নিউট্রাল অবস্থায় থাকলে মনে করো আমাদের যে গোল্ড লিফের গ্যাপটা আছে, ঠিক আছে, এই গোল্ড লিফের গ্যাপটা মানে কি কি হইতে পারে? কেস ওয়ানে গ্যাপটা বাড়বে, ধরে নাও গ্যাপটা বাড়ছে। তো গোল্ড লিফের গ্যাপটা বাড়া মানে কি? গোল্ড লিফের গ্যাপটা বাড়া মানে হচ্ছে যে আমাদের এই জায়গায় অবশ্যই যে বস্তুটা ছিল সেটা চার্জিত ছিল, এর মানে হচ্ছে কি চার্জড। বাট এক্স্যাক্টলি পজিটিভ নাকি নেগেটিভ সেটা কিন্তু আমরা জানি না, আমরা জাস্ট জানি চার্জড, নট শিওর পজিটিভ অর নেগেটিভ, আমরা জানি না এটা। আরেকটা হইতে পারে যে গ্যাপ আনচেঞ্জড, গ্যাপ আনচেঞ্জড। ইন দ্যাট কেস আমরা জাস্ট জানি যে এটা নট চার্জড। সো আমরা এই স্টেট থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে চার্জ এক্সিস্ট করে নাকি না। চার্জ এক্সিস্টেন্সটা বোঝা যাচ্ছে, চার্জ এক্সিস্টেন্স এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। বাট আমার তো মূলত শুধুমাত্র চার্জ এক্সিস্টেন্স বোঝা না, আমাকে এটাও বুঝতে হবে যে এই নিউট্রালের পাশাপাশি এই বস্তুটাকে আর কি কোনোভাবে হচ্ছে যে সেটা মানে চার্জিত অবস্থায় থাকলে কি হবে। তো ধরে নাও এবার বস্তুটা হচ্ছে যে পজিটিভলি চার্জড, মানে ব্রাশ ডিস্কটা পজিটিভলি চার্জড। এখন ব্রাশ ডিস্ক যদি পজিটিভলি চার্জড হয় তাহলে এখানে কি কি ঘটনা ঘটতে পারে? এক, এবার হচ্ছে যে গ্যাপ বাড়বে। গ্যাপ বাড়া মানে হচ্ছে অবশ্যই আমাদের এখানে যে বস্তুটা আছে সেও পজিটিভলি চার্জড, কারণ
গ্যাপ বাড়তে হলে অবশ্যই তাকে সেম চার্জে থাকতে হবে। সেকেন্ড কেসে তার গ্যাপটা কমতে পারে, তার গ্যাপ সেম থাকবে না, গ্যাপ কমবে অবশ্যই, গ্যাপ সেম থাকার কথা না। যদি গ্যাপটা কমে তার মানে কি, তার মানে হচ্ছে অবশ্যই এখানে বস্তুটা আইদার নেগেটিভলি চার্জ অর বস্তুটা নিউট্রাল, কারণ নিউট্রাল বস্তু অনেক সময় কি চার্জ শুষে নিয়ে গ্যাপটা কমায় দেয়। তাহলে ইন দ্যাট কেস কোনোভাবে আমি বুঝতে পারতেছি না যে আসলে বস্তুটা কি চার্জিত, মানে বস্তুটা হচ্ছে যে এই কেসে আমরা খালি হচ্ছে যে কোনোভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না যে নেগেটিভলি চার্জ নাকি নিউট্রাল। আমরা শুধুমাত্র এই কেসে, কোন কেসে, যে এই কেসে শিওর যে বস্তুটা পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জড শিওর। যদি চার্জ মানে গ্যাপ কমে তাহলে কিন্তু আমি জানি না। হাউএভার যদি আমার নেগেটিভলি চার্জ থাকতো, তখন যদি গ্যাপ বাড়তো তাহলে আমি আবার শিওর হইতাম যে অবশ্যই এটা নেগেটিভলি চার্জড। বাট যদি আমার গ্যাপ কমতো তাহলে ভাই সমস্যা, তাহলে আইদার সে পজিটিভলি চার্জড অথবা সে নিউট্রাল, এই দুইটার যে কোনো একটা। তাহলে এগেন আমি শিওর হচ্ছি যে এটা কোন টাইপের চার্জ যখন গ্যাপটা বাড়তেছে, আমি এই জায়গায় শিওর যেটা নেগেটিভলি চার্জড। তাহলে ফাইনাল কনক্লুশন কি দাঁড়ালো? ফাইনাল কনক্লুশন হচ্ছে শুধুমাত্র কি বললাম, শুধুমাত্র অনলি গ্যাপ বা ফাঁকা বৃদ্ধি পেলে আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি এবং এজন্য আগে থেকেই ব্রাশ ডিস্ক চার্জিত থাকতে হবে। It means we can only identify the nature of charge if the gap increases, and for that to happen the brass disc must be charged beforehand. এটা না হলে হবে না। ক্লিয়ার? এখন যদি তোমাকে বলা হয় তাহলে আমরা কখন শিওর হব যে চার্জের অস্তিত্ব আছে কিনা? এটার জন্য ফার্স্ট কেস যে যখন আমার ব্রাশ ডিস্ক নিউট্রাল আছে, তখন যদি হচ্ছে গ্যাপ বাড়ে বা কমে তাহলে কি বুঝবো যে ওকে ফাইন আমাদের হচ্ছে যে এটা কি চার্জিত। আর যদি হচ্ছে যে আমাদের কি আনচেঞ্জ থাকে তাহলে কি আমরা বলতে পারি এটা নিউট্রাল। এইভাবে আমরা সুন্দর মতো হচ্ছে যে আইডেন্টিফাই করতে পারি। বুঝতে পেরেছি? আচ্ছা ফাইন, তাহলে এতটুকু হচ্ছে যে আমাদের কমপ্লিট হইলো। আসেন আমরা তার পরেরটাতে যাই। বাচ্চা অনেক কিছু পড়ে ফেললাম, আমাদের হচ্ছে মোটামুটি একটা কঠিন কনসেপ্ট শেষ হইলো। এই প্রশ্নটা আসার জন্য সবাই পারি আমরা, ঠিক আছে, যে ব্রাশ ডিস্কে কেন চার্জিত থাকতে হবে এবং কেন গ্যাপ বাড়লে শুধুমাত্র জানা সম্ভব, অন্য ক্ষেত্রে জানা সম্ভব না। আসেন আমাদের হচ্ছে বোরিং পার্ট শেষ হয়েছে, এবার আমরা মজার পার্টে চলে যাব। মজার পার্টটা কি? মজার পার্ট হচ্ছে আমাদের বৈদ্যুতিক বল। সো বৈদ্যুতিক বল মানে কি, যদি আমাদের ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রন বা প্রোটন যদি আমাদের থাকে বা চার্জিত বস্তুগুলো একসাথে থাকে তখন আমরা সাধারণত কি পাই? আমরা বৈদ্যুতিক বল পাই। সো বৈদ্যুতিক বলের সংজ্ঞা কিছুই না, আমরা জানি এটা হচ্ছে কিছুই না, আমরা জানি F is equal to is proportional to C into Q1 Q2 by D square। এটা হচ্ছে আমাদের কি কুলম্বের সূত্র। ওইখান থেকে আসছে যে কিভাবে আমাদের যদি দুটো চার্জিত মানে দুটো চার্জ থাকে, এই দুটো চার্জের মধ্যে আমাদের যে আকর্ষণ বল বা হচ্ছে যে আমাদের যে ফোর্সটা থাকে সেটা হচ্ছে আমাদের তড়িৎ বল, যেটাকে আমরা হচ্ছে যে ইলেকট্রিক ফোর্স দ্বারা ব্যাখ্যা করি। সেটা সংজ্ঞাটা আসলে আমি পরে দিয়ে রাখছি, এই জন্য আমি আসলে এখানে আর প্যারা নিচ্ছি না। সো আচ্ছা আমি সংজ্ঞার আগে তার উপর দিয়ে নিই, লিখে ফেলি এই জায়গায়। একাধিক চার্জিত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণধর্মী বল কাজ করে তাকে বৈদ্যুতিক বল বলে বা ইলেকট্রিক ফোর্স বলে।
electric force is the attraction or repulsion force between multiple objects. এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক বলের বেসিক। এখন এই জায়গায় আমাদের বৈদ্যুতিক বলের হচ্ছে যে আমরা যে কুলম্বের সূত্র আছে সেটা আমরা এখানে দেখানো হচ্ছে। তো কুলম্বের সূত্রে আমাদের কি বলা হচ্ছে, দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী যে বলটা আছে সেটা হচ্ছে মূলত দুইটির চার্জের গুণফলের সমান এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে, এবং সেটা সরলরেখা বরাবর ক্রিয়া করে। তা আমরা জানি কুলম্বের সূত্র আমাদেরকে বলছে যে এফ ইজ প্রপোর্শনাল টু, আমাদের বই মনে হয় কে দেওয়া আছে, K1 ইন্টু Q2 বাই ডি স্কোয়ার। সেখানে যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনি তাহলে আসবে F ইজ ইকাল টু K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। মাথায় রাখবেন আপনাদের বইয়ে এটা দেওয়া থাকলেও অ্যাকচুয়ালি কে এর একটা ভ্যালু আছে। অ্যাকচুয়ালি কে এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এই যে 1/4 পাই এপসাইলন নট, এই এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 পার নিউটন পার কুলম্ব স্কোয়ার আর হচ্ছে মিটার স্কোয়ার। এইটা মূলত বোঝায় হচ্ছে যে এটাকে আমরা বলি হচ্ছে যে তড়িতের, ভুলে গেলাম তো কি বলে এটাকে, আচ্ছা পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি আমরা বলতে পারি তড়িৎ প্রবেশ্যতা। কি বলি বাচ্চা? তড়িৎ প্রবেশ্যতা। অর্থাৎ একটা মাধ্যম দিয়ে কতটুকু অ্যামাউন্টের তড়িৎ বলরেখা যেতে পারে তার ব্যাখ্যা। সোজা বাংলা ভাষায়, এত কিছু না জানলেও একটা মাধ্যমের মধ্য দিয়ে কতটুকু আসলে তড়িৎ ট্রাভেল করতে পারে। যেমন আমরা জানি মাধ্যম ভেদে তড়িতের হচ্ছে যে ফোর্সটা মানে ডিফারেন্ট হয়। সবসময় তো আমাদের হচ্ছে যে একই পরিমাণ ফোর্স পাওয়া যায় না। সেই মাধ্যম ভেদে যে আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটারই একটা প্রকাশক এটা। তো সাধারণত আমাদের যে কে এর ভ্যালুটা আছে, এটাকে যদি আমরা নর্মালি কে লিখি তাহলে নর্মালি কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন পার কুলম স্কোয়ার মিটার স্কোয়ার। আচ্ছা আমি এখানে একটু উল্টা লিখছি, নিউটন কুলম স্কোয়ার হবে পার মিটার স্কোয়ার হবে। এই হচ্ছে যে আমাদের ভ্যালু। তাইলে আমরা হচ্ছে যে এটা শূন্য মাধ্যমে, বাই দ্য ওয়ে এটাও শূন্য মাধ্যম বা ভ্যাকিউমে। তোমাদের বইয়ে এটা দেওয়া নাই এখনো, এটা দেওয়া নাই, জাস্ট ডিরেক্ট কে দেওয়া আছে, বাট জেনে রাখা ভালো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল পরিচয়। ইনফ্যাক্ট তুমি যখন বড় হবা তখন তুমি কে না পড়ে এটাকে সি পড়বা। যেমন আমি আমার পেইড ব্যাচে সি পড়াইছি, কারণ আসলে তুমি বড় হয়ে সি শিখবা। আর কে এর পরিচয় আরেকটা, এটাকে বলে তড়িৎ মধ্যমাঙ্ক, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে একটা তড়িৎ মধ্যমাঙ্ক। সো ওই তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে যে কে, সো তখন এটা আবার হচ্ছে যে নতুন করে শিখা লাগে। মানে তুমি এখন যেটাকে কে পড়তেছো পরবর্তীতে ক্লাস 11-এ যে কে ভিন্ন জিনিস পড়বা, এই জন্য একবারে শিখানো ভালো কে আর সি, যেন হচ্ছে কোনো ধরনের কনফিউশন না থাকে। ক্লিয়ার বাচ্চা? আনা স্পিডের সাথে ভিডিও বানান, এতে তোমার কি লাভ ছোট্ট বন্ধু? জানি না। অনলাইনে এসে অনেক নাচানাচি করা লাগে, আগেই ভালো ছিল, এত নাচানাচি করা লাগতো না। আগে আমরা পড়াইতাম, শেষ ঝামেলা। এখন অনেক কিছু করা লাগে। আসেন আমরা আগাই, ম্যাথে চলে যাই। আমরা এখন টোটাল 5টা ম্যাথ সলভ করব। প্রথম ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 হচ্ছে সহজ ম্যাথ না, আমি ডিরেক্টলি একটু কঠিন ম্যাথই করাচ্ছি, কারণ আমি জানি সহজ ম্যাথ সবাই পারে, ওই ছাদা করায় লাভ নাই। আমি একটু ঝামেলার মার্কা ম্যাথে যাচ্ছি। এটা দেওয়া আছে যে কটা করাবো যেন এই কটার থেকেই পরীক্ষা কমন আসে। উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য কি হইতে হবে? একটাই হইতে হবে বাচ্চা। এই অবস্থা, ঠিক আছে? এখন এটা হচ্ছে 2 গ্রাম। এখন এটার হাইট দেওয়া আছে h। প্রশ্ন হচ্ছে +5 কুলম সোলার বল কত
উচ্চতায় ভাসবে, at what height will it float? এটা হচ্ছে প্রশ্ন। দেখি তো কে কে পারবেন। এই ম্যাথ কি আগে করেছেন কখনো? এনিওয়ান এই ম্যাথ আগে করেছেন? কে এর ভ্যালুটা আরেকবার বুঝাবো? হ্যাঁ শিওর। কে এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো কে এর ভ্যালু তোমার দেবো, এটা দেওয়া আছে, তুমি এটাই দিবা, 9 × 10⁻⁹ তোমার এত মাথা ঘামানোর দরকার নেই। আর অ্যাকচুয়ালি হচ্ছে যে কে ইজ ইকুয়াল 1/4πε0, এটা হচ্ছে অ্যাকচুয়াল কে এর মান। তো তখন এর ভ্যালু আবার এটা এখানে বসালে দেখবে এটাই চলে আসছে। ঠিক আছে, ওকে করেন, বলেন আমাকে অ্যান্সার কত আসে। সাউন্ড প্রবলেম তো নাই, কত আসে বলেন। হ্যাঁ বলেন কত আসে, আবার দেখতে পারেন কিনা, হচ্ছে কিনা। সরি হয়ে গেল। হ্যাঁ কি বলা হয়েছে, কত উচ্চতায় ভাসবে। তো ভাই এটা খুবই সোজা, আমরা হচ্ছে যে বলতে পারি যে এইটার জন্য টোটাল, দেখেন যদি উচ্চতায় ভাসতে হয় আমরা জানি যে কোনো বস্তু যদি এখন ভাসে এরকম করে আমার হাতে আছে, তখন এটা ফ্লোটিং অবস্থায় আছে, মানে হচ্ছে যে এটার নিচে যতটুকু ফোর্সে হচ্ছে যে আমাদের যাওয়ার কথা, আর আমাদের উপরে আমরা সেম ফোর্স হচ্ছে এটা কি করছি, ইকুইলিব্রিয়ামে রেখেছি। তাহলে আমাদের এই জায়গায় এটা হচ্ছে mg। তো দেখো খেয়াল করে, এটা একটা নিচের দিকে ফোর্স আছে mg, আর এটাকে উপরের দিকে বিকর্ষণ করছে হচ্ছে তড়িৎ বল। তাহলে আমাদের আরেকটা বল হচ্ছে Fe। এই তড়িৎ বলটা আমাদের এই mg ফোর্সটাকে ডিটার করছে। m হচ্ছে 2 গ্রাম, আর g হচ্ছে 9.8, আর আমাদের এখানে তড়িৎ বল হচ্ছে k q1 q2/d²। তাহলে চলে আসলো k এর মান 9 × 10⁹। q1 হচ্ছে আমাদের এখানে 5 কুলম্ব, 7 কুলম্ব বাই আমাদের এখানে হাইট হচ্ছে h²। বাস এখান থেকে তুমি সুন্দর মতো ক্যালকুলেশন করে দিবা, ক্যালকুলেশন করে h এর মান যা আসে। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে থাকলে বলে ফেলেন। হ্যাঁ আইডি করলেই পেয়ে যাবা, এনরোল নাওতে ক্লিক করলে দেখবে অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে গ্রুপের আইডি লিংক, মানে গ্রুপ লিংক। সাউন্ড তো ঠিক আছে, সাউন্ডে কি সমস্যা হচ্ছে? আমি তো সাউন্ড ঠিকই শুনতে পাচ্ছি। ক্যালকুলেশন করে h এর মান যা আসে। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? আচ্ছা দাঁড়াও, সাউন্ডে আমি আরেকটা মাইক নিচ্ছি। আচ্ছা আমি আরেকটা মাইক নিছি, এবার মনে হয় ঠিক আছে, রাইট? ওকে তারপরেরটায় আসেন। তারপরেরটায় এবার হচ্ছে যে আমাদের বলা আছে, হ্যাঁ তারপরেরটা আমাদের বলা আছে এরকম, দেখেন যে আমি কি সব কঠিন কঠিন ম্যাথ করাচ্ছি, হ্যাঁ একটু মানে যেগুলা ইন্টারেস্টিং ম্যাথ, দেখি আপনারা কত পারেন। দেখি এটা সলভ করতে পারেন কিনা। এটা হচ্ছে আমাদের -3 কুলম্ব, এটা হচ্ছে আমাদের +4 কুলম্ব, এটা হচ্ছে আমাদের -3 কুলম্ব এগেন, এটা হচ্ছে আমাদের +2 কুলম্ব। এখানে আছে হচ্ছে আমাদের এ বি, এটা আছে সি, এটা আছে ডি। এবার প্রশ্ন হচ্ছে যে যদি প্রত্যেকটা, এটা একটা বর্গ, হ্যাঁ যদি বর্গ হয়ে থাকে
প্রশ্ন হচ্ছে কেন্দ্রে মোট বল কত, টোটাল ফোর্স ইন দ্য সেন্টার। এটা হচ্ছে প্রশ্ন যে আমার কেন্দ্রে মোট বল কত। তো কেন্দ্রে আমার মোট বলটা বের করতে হলে আমাকে কি করতে হবে? সাউন্ড কি ঠিক নাই? সাউন্ড তো ঠিক আছে, আমি তো সাউন্ড ঠিকই শুনতেছি। বুঝলাম না কেন, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো আসলে এই বাচ্চা কাচ্চাদের পড়ানো অনেক কঠিন, এটা হচ্ছে যে একটু পর পর বিরক্ত করে। যাই হোক, যেটা বলছিলাম মোট বল কত। তো এই ম্যাথটা করার সময় সবাই হচ্ছে যে একটা খুবই কমন মিস্টেক করে। কি মিস্টেক? কমন মিস্টেক হচ্ছে এই যে মাইনাস থ্রি করলাম, এখানে মাঝখানে একটা পয়েন্টে হচ্ছে যে কি আমাকে বের করতে বলছে। তো অনেকে কি করে, আচ্ছা ঠিক আছে এখানে চারটা বল, তাহলে চারটা বলকে যোগ করে দিই, তাই না? প্রত্যেকটা আগে ইন্ডিভিজুয়ালি বের করে। তো খেয়াল করে দেখো, যদি আমাদের এই টোটালটা, এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা যদি 2 মিটার হয়, এটা যদি 2 মিটার হয়, তাহলে এটা কত হবে? √2² + 2², রাইট? তাহলে √2² + 2² হলে এটা কত আসে আমাদের? √8 আসে, তাই তো? তাহলে মানে 2√2 আসে। আর 2√2 কে যদি আমরা অর্ধেক করি তাহলে কত আসে? তাহলে আমাদের এতটুকু আসবে √2। যখন এতটুকু √2 আসলো, তখন আমাদের জন্য জিনিসটা সোজা। কেন জিনিসটা সোজা? এই √2 যদি আমাদের হয়ে থাকে, তাহলে আমাদের কেন্দ্রে বলছে হচ্ছে যে টোটাল কি বের করতে? টোটাল হচ্ছে যে আমাদেরকে ফোর্সটা বের করতে। তো কেন্দ্রে বের করার জন্য উই হ্যাভ টু ডু ভেরি সিম্পল থিং। কি করতে হয় চলো আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট অফ অল এ ও, তো আমরা এখানে দেখি এ বি সি সবগুলো আমরা চিন্তা করি, এ বি সি ডি সব বিন্দুর ইন্ডিভিজুয়ালি ভাবি। তো খেয়াল করে দেখো এখানে যেটা সমস্যা হবে, যদি আমরা সবগুলো মানে বস্তুকে চিন্তা করে যে এই জায়গায় মনে করো একটা আলাদা +2 কুলম্ব চার্জ আছে, এখানে আমার হচ্ছে মোট বল বের করতে হবে, তাহলে প্রত্যেকেই তো +2 কুলম্ব চার্জকে আইদার নিজে থেকে টানতেছে অথবা বিকর্ষণ করতেছে। তো যদি আমি এরকম সবগুলো ফোর্সকে যোগ করতে আমি পারবো না, কারণ কি জানো? তোমার কাছে সব সময় মনে হবে যে ভাই চারটা ফোর্স বের করলাম, বের করে যোগ করে দিলেই হয়েছে, যে এ এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, ডি এর জন্য, সবগুলো বের করে যোগ করে দিব, যোগ করে তো শেষ না। যোগ করা যাবে না, কারণ এখানে ভাইয়া আসলে তো সবগুলো ভেক্টর রাশি, বল তো ভেক্টর, আর প্রত্যেকটা ডিরেকশন আলাদা। এখানে তুমি নর্মাল যোগ করতে পারবে না, এখানে তোমাকে ভেক্টর ফরম্যাটে যোগ করতে হবে। এখন তুমি তো ছোট মানুষ, তোমাকে তো আমি এত কঠিন ম্যাথ দিব না। এটা একটা সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে দেখো এখানে আছে -3 কুলম্ব, এখানেও আছে -3 কুলম্ব। এই দুই -3 কুলম্ব কি করবে? ওকে হচ্ছে যে বিকর্ষণ করবে। তো যদি আকর্ষণ করবে, এবং দুজন সমান বলে আকর্ষণ করবে, রাইট? কারণ দুজন সমান দূরত্বে আছে, সমান বলে আছে, তাহলে এই দুটো ফোর্স কি পরস্পর কাটাকাটি হয়ে যাবে না? এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটবে। আমাদের এই জায়গায় আমরা এই জিনিসটাই দেখতে পাবো যে এফ বি প্লাস এফ ডি ইজ ইকুয়াল টু হবে 0, কারণ এই দুইজন মিলে আসলে আমাকে কি দিবে? 0 দিবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে বলটা কে দিবে? এই যে এইটা আর এইটা, এই দুজন মিলে ফোর্স প্রোভাইড করবে। তাহলে এই দুইজন মিলে যদি ফোর্স প্রোভাইড করে, তাহলে দেখো প্রথমে আসো এফ এ। এফ এ এর ফোর্স কত? এফ এর ফোর্স হচ্ছে এই ডাইরেকশনে, তাই না? এই যে এই ডাইরেকশনে এফ এর ফোর্স। আবার চিন্তা করো তো, +4 কুলম্ব যে আছে, ও কি করবে? ওকে এই বরাবরই ফোর্স দিবে, এই যে এই বরাবরই ফোর্স দিবে। তাহলে দুইজন একই দিকে পাঠাচ্ছে, তাহলে এফ এ ইজ ইকুয়াল টু আমার কত আসবে? কে Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে হচ্ছে যে 2 × 2, সরি একটু ভুল করছে, এটা তো উল্টা দিকে টানবে, আরে কি বললাম আমি, দেখছো? ও তো বিকর্ষণ করবে, তাহলে ও হচ্ছে এই দিক বরাবর পাঠাবে আর ওই দিক বরাবর পাঠাবে। যাক আগে ভ্যালু বের করে নি, 2/√2 হোল স্কোয়ার। আর এফ সি আসবে কে × Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে সেখানে কি হচ্ছে এত, মাঝখানে ডিস্টেন্স হচ্ছে √2, আর বাচ্চা Q1 Q2 আসবে আমাদের এখানে 2 × 4। তাহলে আমাদের টোটাল যে ফোর্স
সেখানে এই এফ সিটা যেহেতু বেশি, মানটা বড়, আর এফ এটা যেহেতু মানটা একটু ছোট, তাহলে ফাইনালি এফ সিও ধাক্কা দিবে, এফ এটাও ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে এই বরাবর সে পাঠাই দিবে। এই বরাবর তো আসতে দিবে না, কারণ এই বরাবর আমার ফোর্স বেশি, তাহলে এই বরাবর ফোর্সটাকে ধাক্কা দিয়ে পাশে পাঠিয়ে দিবে, আর এটা আস্তে আস্তে এই বরাবর আসতে চাবে বাট আসতে দিবে না। এইভাবে ফাইনালি টোটাল আমরা একটা ফোর্স পাবো। আমরা কি লজিক বুঝতে পারছি? টোটাল ফোর্সটা কেমনে পাওয়া যাবে? হ্যাঁ, কর্ডের অর্ধেক, এর জন্য √2, ঠিক আছে। তো এইভাবে ফাইনালি আমরা টোটাল ফোর্সটা পাবো। এখানে কিন্তু আমাদের এফবি আর এফডি দেওয়া হয়েছে তোমাদেরকে কি কনফিউজ করার জন্য, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কামের জিনিস না। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে আমরা পরবর্তী অংশে চলে যাব। আচ্ছা, পরবর্তী অংশে চলে আসেন, আমরা তড়িৎ প্রাবল্যে চলে যাই। এবার আমরা চলে যাব তড়িৎ প্রাবল্য, তার আগে আমাকে পড়তে হবে তড়িৎ ক্ষেত্র। আসেন শুরু করি তড়িৎ ক্ষেত্র, আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের আইডিয়াটা খুবই সোজা। এখানে আমি ইচ্ছা করে তোমাদের ফুল ডিটেল লিখে রাখছি সংজ্ঞা টঙ্গা সহ, যেন তোমরা স্লাইডটা পড়লে একবারে তোমাদের সবকিছু হয়ে যায়। তড়িৎ মানে ফিল্ডের বা তড়িৎ ক্ষেত্রের কাহিনীটা হচ্ছে, মনে করো তোমার কাছে একটা এরকম ক্ষেত্র আছে। এই তড়িৎ একটা ক্ষেত্র মানে একটা নির্দিষ্ট এলাকা। তুমি যদি এখানে কোনো একটা মানে চার্জকে রাখো, একটা বস্তুকে রাখো, তো সে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে তোমাকে হচ্ছে যে কি প্রোভাইড করে, চার্জ প্রোভাইড করে, মানে তার বল প্রোভাইড করে। এই নির্দিষ্ট যে এরিয়া জুড়ে সে হচ্ছে যে তোমাকে একটা তার কি বলে এটাকে, তোমার বল প্রয়োগ করছে। আমি এটাকে বলছি হচ্ছে ওই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন কাহিনী আছে, কাহিনী অনেকগুলো আছে এই জায়গায়, আমি আজ তোমাকে সহজ ভাষায় বলছি। প্রথম কথা হচ্ছে, থিওরিটিক্যালি এই এলাকাটা আসলে কোনো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে না, বরং এটা অসীম পর্যন্ত। আমরা যখন মনে করো আমাদের এলাকা, ফর এক্সাম্পল আমার এলাকায় তুমি যদি আসো, আমার এলাকা মানে কি মিরপুরের এলাকাটাতে এসে তুমি যদি মনে করো আমার সাথে ভাবসাব না, তাহলে কি এলাকায় আসি তোর পিড়ে আসে হাড্ডি ভেঙে ফেলবো, এটা বলবো না। এটা বলার মানে কি, যে আমার এলাকা আমার একটা পাওয়ার আছে। ঠিক একইভাবে ওর একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত পাওয়ার আছে। এই পাওয়ারটাই হচ্ছে কি আমার, পাওয়ারটা হচ্ছে আমার কি, এই এরিয়াটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। বাট থিওরিটিক্যালি এই তড়িৎ ক্ষেত্রটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত। যদিও আমরা একটু নির্দিষ্ট দূরত্বের পরে আর প্রভাব দেখতে পাই না, বাট আসলে কিন্তু এটা অসীম পর্যন্ত বিস্তৃত। কি বললাম, তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রভাব হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। সেখানে আমি সংজ্ঞা দিয়ে রাখছি, বাট তুমি মাথায় রাখবা যে তড়িৎ প্রাবল্য অ্যাকচুয়ালি কি আমার অসীম পর্যন্ত তড়িৎ ক্ষেত্র থাকবে। এখন এই জায়গায় তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে মাথায় রাখবা এটা হচ্ছে একক ধনাত্মক চার্জের জন্য। কি বললাম, একক ধনাত্মক চার্জ। অনেক সময় এই একক ধনাত্মক চার্জকে আমরা পরোক্ষ আধান বলি। কি বলি? পরোক্ষ আধান বা টেস্ট চার্জ। পরোক্ষ আধান বা টেস্ট চার্জ। যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমি ডিটেলসে যাচ্ছি না কেন টেস্ট চার্জকে আমরা +1 কুলম বলি, +1 কুলম প্লাস বিন্দু আধান বলি। আপাতত হচ্ছে যে আমি ধরে রাখতেছি যে এটা টেস্ট চার্জ। আমি মনে হয় স্লাইডে দিয়েছি কিনা শিওর না, আচ্ছা হ্যাঁ দিয়েছি মনে হয় মোস্ট প্রবাবলি। তো এটা হচ্ছে যে আমাদের গেল। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে মনে করো হচ্ছে যে আমি এই জায়গায় কোনো একটা বস্তুকে রাখছি, এটা একটা চার্জ তৈরি করছে, একটা মনে করো যে র্যান্ডম একটা কিউ চার্জকে রাখছি। এখন তুমি মনে করো এই জায়গায় কোনো একটা একক আধানকে, একটা +1 কুলম চার্জকে তুমি এটার মধ্যে আনছো। এই +1 কুলম চার্জটা যতটুকু ফোর্স ফিল করবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুতে তার তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কি বললাম, একটা চার্জ, এটা হচ্ছে রেফারেন্স চার্জ, এটাকে আমরা কি বলি, রেফারেন্স চার্জ। একটা রেফারেন্স চার্জ সে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। সেই তড়িৎ ক্ষেত্রে তুমি হচ্ছে যে একটা পরোক্ষ আধান বা টেস্ট চার্জ বা +1 কুলম্বের বিন্দু আধানকে আনবা। আনলে সেটা হচ্ছে যে একটা ফোর্স ফিল করবে। যে ফোর্সটা ফিল করবে তাকে আমরা বলছি তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। লজিক বুঝতে পারছি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? ফাইন। তাহলে E=F/Q, এটা হচ্ছে যে আমাদের এখানে পরিচয়। কেন? কারণ হচ্ছে যে আমরা জানি যে যদি হচ্ছে যে মানে এটা ফর্মুলা কি, E=F/Q তোমরা সবাই জানো, এটাই ফর্মুলা, নতুন করে বোঝানো কিছু নাই। এটাকে আরেকটু সুন্দরভাবে আমরা ভেঙে লিখতে পারি, যেহেতু আমরা জানি F মান হচ্ছে K × Q1 Q2/d² বাই হচ্ছে এখানে কি একটা Q আছে। তাহলে Q হচ্ছে কি একটা রেফারেন্স চার্জকে কেটে দিই, আমি Q1 ধরে নিলাম, তাহলে রেফারেন্স চার্জকে কেটে দিলে KQ/d², এই হচ্ছে ফর্মুলা। তাহলে সেখান থেকে আমরা E এর একটা নতুন ফরম্যাট পেয়ে গেলাম যে KQ/d² আকারে আমরা E কে লিখতে পারি। বলের সাথে এখন বলছে, তাহলে আমাদের ইউনিট কি নিউটন পার কুলম, এটা তোমরা পারবা। এখন বলা হয়েছে বলের সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্পর্কটা কি, বা হচ্ছে হোয়াট ইজ দি রিলেশনশিপ বিটুইন ফোর্স অ্যান্ড ইলেকট্রিক মানে ফিল্ড, বা ইলেকট্রিক হচ্ছে যে আমাদের ইন্টেন্সিটি। রিলেশন বিটুইন ইলেকট্রিক ফোর্স অ্যান্ড
ইন্টেন্সিটি। ওয়েল এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে মনে করো তুমি যদি হচ্ছে যে কোনো একটা বস্তুকে, মানে সিম্পল ভাষায় আমরা জানি হচ্ছে যে তড়িৎ বল দুটো আধানের জন্য হয়, এর মধ্যে একটা আধান যদি +1 কুলম্ব হয় তাহলে সেটাই হচ্ছে যে তড়িৎ প্রাবল্যের সমান হচ্ছে যে একটা রাশি হয়ে যায়। কি বললাম? জেনারেলি আমাদের তড়িৎ বল হচ্ছে দুটো বস্তু মানে দুটো আধানের জন্য হয়ে থাকে, এর মধ্যে একটা আধান +1 কুলম্ব চার্জ হলে সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যে কনভার্ট হয়ে যায়। তো এটা হচ্ছে যে আমাদের তড়িৎ প্রাবল্যের একটা সম্পর্ক কার সাথে? আমাদের হচ্ছে যে ইলেকট্রিক ফোর্সের সাথে। আমি একটু ওই জায়গাটা ফাস্ট যাচ্ছি বিকজ এখানে সেরকম মানে ওই যে একাডেমিক ক্লাসে আমরা অনেক ডিটেইলে যাই, আপাতত ডিটেইলে যাওয়ার কিছু নাই। তড়িৎ ক্ষেত্রের বিভব কি? তড়িৎ ক্ষেত্রের বিভবটার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা ভুল। অ্যাকচুয়াল সংজ্ঞা আসলে একটু ডিফারেন্ট, যেটা ওই যে বললাম আমি একাডেমিক ব্যাসে পড়াই। এখন যেহেতু তোমাদের এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন, তো আমি যেটা আছে সেটাই পড়াই দিচ্ছি। তড়িৎ ক্ষেত্রের বিভব বা আমরা বলতে পারি হচ্ছে পোটেনশিয়াল, এটার ডেফিনেশন হচ্ছে মনে করো তুমি যদি কোনো একটা বস্তুকে মানে কোনো একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে, অসীম মানে কিন্তু কিছুই না, তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো একটা বিন্দু মানে সেটা অসীমে আছে। তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো একটা বিন্দু মানে কি অসীমে আছে, আর তড়িৎ ক্ষেত্র নিজেও অসীমে আছে। তো থিওরিটিক্যালি অসীম থেকে তুমি হচ্ছে যে আরেকটা বিন্দুকে কোথায় আনতেছো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতেছো। তো অসীম থেকে বা তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো একটা বিন্দু থেকে তুমি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তুকে বা কোনো একটা বিন্দুকে আনার চেষ্টা করো, তাহলে সাধারণত সে তোমাকে আনতে দেয় না, সে এটার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে। বল প্রয়োগের কারণে দেখা যায় তোমাকে তার এগেনস্টে কাজ করে, তার এগেনস্টে কষ্ট করে এসে সেখানে হচ্ছে যে তোমাকে বসতে হয়। এই যে তুমি কষ্টটুকু করছো, এটাকে আমরা বলছি হচ্ছে একটা বিভব। কেন? এই বিভবের কাজটা কি? আমাকে যতটুকু কাজ করতে হবে ততটুকু আমরা বলছি যে মানে সরি, ওই বলের বিরুদ্ধে যতটুকু কাজ করতে হবে তাকে আমরা বলছি হচ্ছে আমাদের কি? তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবের বেসিক আইডিয়া হচ্ছে যদি আমি একক চার্জকে আনতে কৃত কাজ, এগেন বারবার বলছি এটা কিন্তু মানে এক্সাক্ট রাইট সংজ্ঞা না, এখন এটার পুরা এন্টায়ার থিওরি দরকার নাই, কারণ এটা আসবে না পরীক্ষায়। যতটুকু দরকার ততটুকু পড়াচ্ছি। ওয়ার্ক ডান টু ব্রিং 1 কুলম্ব চার্জ। তাহলে আমাদের এই জায়গায় মনে করো হচ্ছে যে কিউ চার্জ আনতে যদি আমাদের ডাব্লিউ জুল পরিমাণ কাজ লাগে, তাহলে ভি মানে কি? ভি মানে হচ্ছে W/Q, বাস এত জুল পরিমাণ কাজ করতে হবে। এই গেল হচ্ছে যে আমাদের কি বেসিক কনসেপ্ট। মাথায় রাখবা বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। বিভব কি? একটা স্কেলার রাশি। এটা যদি না বুঝেন তাহলে কিন্তু হচ্ছে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ একটু পর আমরা একটা ম্যাথ করবো যেখানে বিভবের স্কেলার রাশিটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হবে। বিভব পার্থক্যটা পরে আমরা ম্যাথে চলে যাব। তো বিভব পার্থক্যে বলা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের যদি আমাদের ডি দূরত্বে অবস্থিত হয়, তাহলে আমাদের হচ্ছে যে এ আর বি দুইটা বিন্দু হলে তাদের বিন্দুর মধ্যে মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিতে যতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে তাদের বিভব পার্থক্যের সমান। মানে কি? মানে হচ্ছে মনে করো এখানে একটা বস্তু আছে হচ্ছে কিউ, আর এখানে একটা বস্তু আছে মনে করো Q2, মানে Q1 Q2 আছে, মানে দুইটা বিন্দু আছে। সরি, দুইটা বিন্দু বলে আমি চার্জ বলতেছি, দুইটা বিন্দু আছে বি এ বি বি। হ্যাঁ, এ পয়েন্ট এটা বি পয়েন্ট। এখন আমি এ থেকে বিতে যদি হচ্ছে যে এই বস্তুটাকে নিতে চাই, বস্তুটা যদি আমি এ থেকে বিতে নিতে চাই, তাহলে আমাদের দেখা যায় একটা কাজ সম্পাদিত হয়। কি হয়? কাজ সম্পাদিত হয়। এই এ থেকে বিতে নেওয়ার সময় আমার যে কাজটা সম্পাদিত হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের কি? বিভব। ঠিক আছে, আমাদের একটা বিভব পার্থক্য। আমাদের যতটুকু পরিমাণ কাজ মানে বিভবের পার্থক্য থাকবে সেটা হচ্ছে আমাদের কি? কৃত কাজ বা ওয়ার্ক ডান। কিসের জন্য? এ থেকে বি পয়েন্টে নেওয়ার জন্য ততটুকু হচ্ছে আমার ওয়ার্ক ডান। তাহলে এ থেকে বিতে নিতে আমার যতটুকু পরিমাণ কাজ করতে হবে সেটা হবে আমাদের কি? এই দুটো বিন্দু বিভব পার্থক্যের সমান, এবং তার একক কি হবে? ভোল্টেজ হবে। কারো কি এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে বাচ্চা? আচ্ছা, আশা করি আর হচ্ছে যে নাই। আচ্ছা, বোর্ড প্রশ্ন আমরা সমাধান করাবো ভাইয়া। বোর্ড প্রশ্ন হচ্ছে আমরা তো আগে বেসিক পড়তেছি, আমরা তো সিকিউ সলভিং ক্লাস নিব আলাদা। তোমাদের রুটিন দেওয়া আছে, আমরা 3 ধাপে ক্লাস নিচ্ছি। কারণ হচ্ছে যে আমি এক ক্লাসে সব বেসিক শেষ করব, র্যান্ডম ম্যাথ যা আছে শেষ করব টাইপ ভিত্তিক, আর তারপরে হচ্ছে যে আমাদের সিকিউ এমসিকিউ আমরা আলাদা ক্লাস দিব, যেন তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়। এক ক্লাসে সব করাইলে সবকিছু আপছা আপছা হবে, কিছু প্রপারলি হবে না।
ওকে, ফাইনালি তড়িৎ বলরেখা, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট হচ্ছে যে কনসেপ্ট। কনসেপ্টের পরে আমাদের হচ্ছে ধারকের কনসেপ্টটা বাকি থাকবে। তো আজকে আমরা 2 ঘন্টা বেশি লাইভ নিব না, কারণ তাহলে হচ্ছে যে তোমাদেরও টায়ার্ডনেস চলে আসবে। আমি বাকি অংশটুকু তোমাদের হচ্ছে যে রেকর্ড করে দিয়ে দিব, আমার অলরেডি রেকর্ড করা আছে, মানে যত ধরনের ম্যাথ আছে যা কিছু আছে। নেক্সট কিন্তু মঙ্গলবার দিন আমাদের আছে হচ্ছে যে এটার এমসিকিউ সলভিং ক্লাস। ওই এমসিকিউ সলভিং ক্লাসের পরে আমরা আরেকটা নিব সিকিউ সলভিং ক্লাস। তো তার আগে এই ক্লাসটা তো ইউটিউবে আপলোড হয়ে যাবে, এটার বাকি অংশটুকু ইউটিউবে আপলোড হয়ে যাবে, সবাই তো দেখে নিব অবশ্যই, মানে নিজ দায়িত্বে। তড়িৎ বলরেখা কি? তড়িৎ কোনো চার্জের তড়িৎ ক্ষেত্র সাধারণত হচ্ছে যতটুকু আমাদের পথ পরিভ্রমণ করে সেটা যে রেখা দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা বলি তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখার কনসেপ্টটা হচ্ছে, মনে করো তুমি কোন একটা চার্জ এখানে রাখলা, এই চার্জটা রাখার পরে সেটা যেদিকে হচ্ছে যে ছড়ায় যাবে বা যেদিকে সে মুভ করবে সেটা হচ্ছে যে আমাদের তড়িৎ বলরেখা। তো তড়িৎ বলরেখা রিলেটেড কয়েকটা হচ্ছে আমি এখানে মানে আইডিয়া এখানে দিয়ে রাখছি, কারণ এগুলো সব অবজেক্টিভে আসে। সেগুলো নিজ দায়িত্বে অবশ্যই রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? আমি আর বেসিকে এখানে আর ডিটেলে পড়াইতে গেলাম না। এগুলো নিয়ে সাধারণত আমরা একাডেমিকে অনেক লম্বা সময় ধরে থিওরি আলোচনা করি, নট রিকোয়ার্ড, কারণ পরীক্ষায় জাস্ট এখান থেকে এমসিকিউ আসে। তো এমসিকিউ এর জন্য জাস্ট স্লাইডটা রিডিং দিলেই হয়ে যাবে। আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। ধারকের পার্টটুকু সহ আমাদের যে ম্যাথ যতটুকু বাকি আছে, বিভব, তারপর হচ্ছে যে আমাদের তড়িৎ প্রাবল্য এবং ধারক, এই তিনটা রিলেটেড আমাদের যত ধরনের ম্যাথ আছে সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দিব, মানে এটার সাথে একটা রেকর্ডিং ক্লাসে। আর আমাদের নেক্সট সানডে থেকে কিন্তু শুরু হচ্ছে যে কি বলেন তো, নেক্সট সানডে থেকে আমাদের শুরু হবে ফাইনালি সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস। সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসে সবাই হচ্ছে যে একটু খাতা কলম নিয়ে বসবেন এবং আমি দেখাই দিব কিভাবে সিকিউ এমসিকিউ সলভিং ক্লাসটা করতে হবে। আমাদের সব স্লাইডটা রেডি করে ফেলছি, ইনশাল্লাহ আপনাদের যা যা দরকার বোর্ডের মধ্যে সবকিছু আমি করাই দিব। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।